আচ্ছা, আজকে আমরা যেটা স্টার্ট করবো কোঅর্ডিনেট জিওমেট্রির 2 ডাইমেনশনাল থেকে। তো সেখানে হচ্ছে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, যেটা মোস্ট ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার, কারণ সেখান থেকে প্রত্যেকবারই কিন্তু কোয়েশ্চেন আসে। ঠিক আছে, তার প্রবলেমগুলো আমরা আজকে স্টার্ট করছি। তো তার প্রবলেমগুলো বিভিন্ন চারটে মোটামুটি কণিকের টাইপের উপর ডিপেন্ড করে আসে। একটা হচ্ছে ইলিপস, একটা হচ্ছে হাইপারবোলা, একটা হচ্ছে প্যারাবোলা, এবং একটা হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইন্স। ঠিক আছে, ইলিপস, ঠিক আছে, হাইপারবোলা, প্যারাবোলা এবং পেয়ার অফ স্ট্রেট লাইন্স, এই চারটে মানে কণিকের বা কণিক সেকশনের উপর ডিপেন্ড করে আমাদের জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা দেয়। অর্থাৎ আরবিটারিলি একটা র্যান্ডমলি যে ইকুয়েশনটা দেওয়া থাকে সেখান থেকে মোটামুটি এই চারটে কণিকের ইকুয়েশন বেরোয় ক্যানোনিক্যাল ফর্মে এক্সপ্রেস করার পর। তো আমি টাইপ ওয়াইজ ভাগ করে করে করাবো এখানে। প্রথম যে টাইপটা নিচ্ছি, যে টাইপটা হচ্ছে মোস্ট জেনারেল টাইপ, এবং যেটার উপর ডিপেন্ড করে আমরা বাকি টাইপগুলো শিখে যাব, বা বাকি টাইপগুলো আমরা অনেকটাই করতে পারবো। অ্যাটলিস্ট হাইপারবোলা এবং ইলিপস, এই দুটো হচ্ছে একই টাইপের আমাদের সলিউশন হবে। তো প্রথমে আমরা যেটা করব সেটা হচ্ছে ইলিপ্টিক দিয়ে, অর্থাৎ ইলিপসের উপর ডিপেন্ড করে। ঠিক আছে, এবং এখানে যে কটা কোয়েশ্চেন আমি আলোচনা করব তার বাইরে আর কিছু জিজ্ঞাসা করবে না। তার বাইরে কিন্তু আর নতুন করে কিছু জিজ্ঞাসা করবে না। ওই জন্য পরপর আমি কয়েকটা কোয়েশ্চেন লিখে রেখেছি, যে একটা কনিক সেকশন থেকে বা সেটা কোনো একটা ক্যানোনিক্যাল ফর্মে কনভার্ট করার পর তার সেখান থেকে কি কি জিজ্ঞাসা করতে পারে সেটা বলতে পারে। সে তার ডিটারমাইন দি নেচার অফ দি কনিক, অর্থাৎ কনিকটার নাম লিখতে হবে। ডিটারমাইন করা মানে জাস্ট নাম লিখতে হবে। ঠিক আছে, প্রথমত আমরা সেটা সেন্ট্রাল কনিক না নন সেন্ট্রাল কনিক সেটা তো আগে লিখেই দেবো। ঠিক আছে, সেন্ট্রাল কনিক বা নন সেন্ট্রাল কনিক মানে যাদের সেন্টার আছে তারা হচ্ছে সেন্ট্রাল, যাদের সেন্টার নেই তারা হচ্ছে নন সেন্ট্রাল। যেমন প্যারাবোলা, প্যারাবোলার কিন্তু কোনো সেন্টার নেই, প্যারাবোলার কিন্তু ভার্টেক্স আছে কিন্তু কোনো সেন্টার নেই। তাই প্যারাবোলা পড়ছে হচ্ছে নন সেন্ট্রাল কনিকয়েডের মধ্যে, কনিকের মধ্যে। এবং ইলিপস কিংবা ওদিকে আমাদের যদি বলি সার্কেল, এরা হচ্ছে সব সেন্ট্রাল কনিক। সেরকম ডিটারমাইন দি নেচার অফ দি কনিক বলবে, অর্থাৎ নামটা লিখতে হবে সেটা ইলিপসকে রিপ্রেজেন্ট করছে নাকি হাইপারবোলাকে নাকি প্যারাবোলাকে বা কিছু। আর দেন জিজ্ঞাসা করতে পারে ডিটারমাইন দি সেন্টার অফ দি কনিক, যদি সেন্ট্রাল কনিক হয়। নন সেন্ট্রাল কনিক হলে এটা জিজ্ঞাসা করবে না, কারণ নন সেন্ট্রাল কনিকের ক্ষেত্রে কিন্তু সেন্টার বার করা পসিবল নয়। তো সেন্টার অফ দি কনিক, তারপর ডিটারমাইন দি ইসেন্ট্রিসিটি অফ দি কনিক। ইসেন্ট্রিস যদি সেটা ইলিপস কিংবা হাইপারবোলা কিংবা প্যারাবোলা হয় তাদের ইসেন্ট্রিসিটি জিজ্ঞাসা করতে পারে। তারপর আর কি জিজ্ঞাসা করতে পারে, লেন্থ অফ অ্যাক্সিস অফ দি কনিক, কনিকের যে অ্যাক্সিস গুলো, অর্থাৎ সেটা যদি ইলিপস হয় তাহলে মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিস, তার লেন্থটা জিজ্ঞাসা করতে পারে। তারপর ডিটারমাইন দি লেন্থ অফ ল্যাটাস রেক্টাম, অর্থাৎ নাভিলম্বের দৈর্ঘ্য জিজ্ঞাসা করতে পারে, কিংবা ডিটারমাইন দি ইকুয়েশন অফ দি অ্যাক্সিস অফ দি কনিক, বা ইলিপসের ক্ষেত্রে মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস এর ইকুয়েশনটা কি হবে সেটা জিজ্ঞাসা করতে পারে, অথবা লাস্ট হচ্ছে ডাইরেক্ট্রিক্স বা নিয়ামকের সমীকরণ জিজ্ঞাসা করতে পারে। এই কতগুলো, এই 7টা কোয়েশ্চেনের বাইরে আর কিচ্ছু জিজ্ঞাসা করবে না এখান থেকে। ঠিক আছে, প্রথম যে কোয়েশ্চেনটা করাবো সেটার উপর ডিপেন্ড করে পুরো চ্যাপ্টারে কিভাবে অঙ্কগুলো সলভ করতে হবে সেটার কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথম যে ইকুয়েশনটা আমি এখানে নিচ্ছি, একদম ফার্স্ট যে ইকুয়েশনটা নিয়ে আমি এখানে বলবো সেটা হচ্ছে এই ইকুয়েশনটা লিখ। 7x² মাইনাস 2xy প্লাস 7y² প্লাস 22x মাইনাস 10y প্লাস 7 = 0। ঠিক আছে, সেখানে x² যুক্ত টার্ম রয়েছে, y² যুক্ত টার্ম রয়েছে, xy যুক্ত টার্ম রয়েছে, x যুক্ত রয়েছে, y যুক্ত রয়েছে, এবং একটা কনস্ট্যান্ট টার্মও সেখানে প্রেজেন্ট আছে। এই টোটাল যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি তাকে আমরা একটা ক্যানোনিক্যাল ফর্মে কনভার্ট করব। সেটা কি আসবে না আসবে সেটা পরের কথা। ঠিক আছে, শুধু আমি এখানে বলে রাখছি আজকে যে প্রবলেম গুলো করাবো সেগুলো সম্পূর্ণ ইলিপসের উপর ডিপেন্ড করে। এগুলো সব ইলিপসই আসবে। ঠিক আছে, আমি টাইপ ওয়াইজ আলাদা আলাদা করে ভেঙে করাবো, হ্যাপাজার্টলি করাবো না, তাতে করে অসুবিধা হবে। কারণ চারটে জিনিসের মানে কাজ কিন্তু 4 রকমের আছে। মূলত আমাদের ইয়ের কাজটা তো আলাদা, প্যারাবোলার কাজটা তো আলাদাই। বোঝা গেছে? তাহলে শুরু করা যাক কোয়েশ্চেনটা।
প্রথম অঙ্কে যেভাবে যা যা স্টেপ করব, যা যা লিখবো, সেই লেখাগুলোই জাস্ট প্রত্যেকটা অঙ্কে কপি পেস্ট হয়ে যাবে, শুধুমাত্র ইকুয়েশন ওয়াইজ ভ্যালুগুলো চেঞ্জ হবে, বাকি সব সেম। ঠিক আছে, তাহলে সলিউশনটা শুরু করা যাক। তো প্রথম যে কোয়েশ্চেনটা আমাদের মানে ইকুয়েশনটা আমাদের দিয়েছে সেটা আগে লিখে নিই। দি গিভেন ইকুয়েশন, দি গিভেন ইকুয়েশন of the conic is, যে ইকুয়েশনটা দিয়েছে আরো একবার লিখবো, 7x² মাইনাস 12 মাইনাস 2xy প্লাস 7y² প্লাস 22x মাইনাস 10y প্লাস 7 equals to 0, মাইনাস 10y প্লাস 7 equals to 0। এই ইকুয়েশনটা দিয়েছে, সেটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে দিচ্ছি। সেই ইকুয়েশনটাকে আমরা 1 নম্বর নাম দিয়ে আমরা সেটাকে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির সঙ্গে কম্পেয়ার করে কোএফিসিয়েন্ট গুলো বার করতে হবে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ। ফার্স্ট স্টেপ হচ্ছে গিভেন ইকুয়েশনকে কম্পেয়ার করব উইথ দি জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এই যে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, তার সঙ্গে কম্পেয়ার করে এবিসির, তারপর এইচ, এগুলোর ভ্যালু কিন্তু বের করে নিতে হবে। করে সেগুলোকে দিয়ে দুটো ডিটারমিনেন্ট রয়েছে, সেই দুটো ডিটারমিনেন্টকে ফর্ম করতে হবে, এবং সেই ডিটারমিনেন্ট দুটোর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা বলে দিতে পারবো সেটা সেন্ট্রাল কোনিক নাকি নন সেন্ট্রাল কোনিক। এই এতগুলো হচ্ছে পরপর স্টেপ, আগে বেসিক ইন্ট্রোডাক্টরি স্টেপ সেগুলো আগে করবো। তাহলে কম্পেয়ারিং the given equation, comparing the given equation given equation মানে 1 নম্বর ইকুয়েশন with the general equation, with the general equation of second degree। জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিটা কি না, ax² প্লাস 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0। এই ইকুয়েশনটার সঙ্গে কম্পেয়ার করতে হবে, উই গেট। তাহলে 1 নম্বর সমীকরণ এবং এই জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রি, এদের যদি কম্পেয়ার করা হয় তাহলে আমরা কি কি ভ্যালু পাচ্ছি সেখান থেকে আমরা পেয়ে যাচ্ছি a এর ভ্যালুটা হচ্ছে 7, a এর ভ্যালুটা হচ্ছে x² এর কোএফিসিয়েন্ট, তার মানে সেটা হচ্ছে এখানে 7। দেন প্লাস 2h সমান -2, মাইনাস থাকলে সেটাকে কিন্তু ওভারলুক করে গেলে হবে না, খুব কনসাসলি কম্পেয়ারের সময়। অঙ্কগুলো কিন্তু যথেষ্ট বড় অঙ্ক, অনেক খাটনির অঙ্ক, এবং প্রত্যেকটা অনেকগুলো স্টেপ রয়েছে এখানে। তাই প্রথমেই কম্পেয়ারিং এর সময় যদি প্লাস মাইনাস নেগলেক্ট হয়ে যায়, অথচ টাইম নষ্ট করে যাচ্ছি, তার মানে কিন্তু পুরো নিটফল 0। ঠিক আছে, তাই একদম কম্পেয়ারিং এর সময় প্রথম থেকে প্রত্যেকটা স্টেপ ধরে ধরে বুঝে বুঝে একদম কনসাসলি, একদম সচেতন ভাবে কিন্তু পরপর লিখতে হবে, কোনো ভুলের কিন্তু কোনো জায়গা নেই। কারণ এখানে কম্পেয়ারিং এর সময় ভুল হয়ে গেলে তারপর আমরা যত বড়ই অঙ্ক করি না কেন 4-5 পাতা ধরে, ওই অঙ্কের তো করার কোনো ভ্যালু থাকলো না। ঠিক আছে, এখানে কিন্তু কোনো দয়া মায়ার ব্যাপার নেই। কেউ কিন্তু কোনো দয়া করে নাম্বার দেবে না যে না এত খেটেছে বলে আমরা নাম্বারটা দিয়ে দেবো, সেরকম কিন্তু কেউ দেয় না, দেবেও না। না কোনো পার্ট মার্কিং থাকবে, আর পার্ট মার্কিং হওয়ার কোনো প্রশ্নই নেই যদি প্রথমেই ভুল হয়ে যায়, তারপরে কি লিখেছিস না লিখেছিস দেখবেই না। তাই খুব মানে সঠিকভাবে একদম যা যা রয়েছে বুঝে শুনে লিখতে হবে, মাইনাস যেন একদম ওভারলুক না হয়ে যায়। 2h আছে, আমি 2 এর সঙ্গে কম্পেয়ার করে h=1 লিখে দিলাম, তাহলে কিন্তু হবে না। ঠিক আছে, তো এইচটা তার মানে কত হচ্ছে, এখানে এইচটা হচ্ছে -1, 2h সমান -2, তাহলে h= হচ্ছে -1। by², বিটা হচ্ছে তার মানে আবারও 7, দেন 2gx, 2g মানে 22, তাহলে g মানে হচ্ছে 11, 2f সমান -10,
কত -10, নট শুধু 10। তার মানে -5 লিখতে হবে। এফ সমান এফ ইকুয়ালস টু -5 লিখতে হবে, আর সি ইকুয়ালস টু +7। তার মানে যেখানে যা কম্পেয়ার করে হবে ঠিক সেটাই লিখতে হবে। প্লাস লেখার সময় কোনো অসুবিধা নেই, কিন্তু মাইনাস লেখার সময় মাইনাসটা কিন্তু অনেকে ওভারলুক করে গেলে কিন্তু গন্ডগোল হয়ে যাবে পুরো। এরপর থেকে যাই করবি সেটারই আর কোনো দাম থাকলো না, তাহলে শুধু টাইমই নষ্ট হচ্ছে আর খাটনি হচ্ছে, আর কিছু হবে না। তাই প্রথম থেকে খুব সুন্দর করে কম্পেয়ারিংটা করতে হবে। তাহলে দেয়ার ফোর, এইবার ডিটারমিনেন্ট গুলো বার করতে বলেছি। কি কি ডিটারমিনেন্ট বার করতে হবে? এবার বার করতে হবে হচ্ছে ডেল্টা। ডেল্টার ফর্মুলাটা কি? এ এইচ জি, এ এইচ জি, এইচ বি এফ, জি এফ সি। ঠিক আছে, এ এইচ জি, এইচ বি এফ, জি এফ সি। ঠিক আছে, এটা মনে রাখার একটা সুন্দর কনসেপ্ট রয়েছে, সেটা হচ্ছে এ হ্যান্ডসাম গার্ল হ্যাভিং বয়ফ্রেন্ড গোয়িং ফর সিনেমা। কিন্তু এভাবে অত মনে রাখতে হবে না, ও আমাদের সময় এই সমস্ত বলে মনে রেখে নর্মালি মনে থাকছে এই যে এইচ বি এফ জি এফ সি। আর সবচেয়ে বড় কথা, এটা একটা সিমেট্রিক ম্যাট্রিক্স, এটা একটা সিমেট্রিক ডিটারমিনেন্ট, অর্থাৎ এই যে এদিকে আছে তো এদিকেও কলামে রয়েছে, এইচ বি এফ এদিকে রয়েছে তো এদিকেও রয়েছে, জি এফ সি এখানে রয়েছে তো এখানেও রয়েছে। এ এইচ জি, এইচ বি এফ, জি এফ সি। তো তার ভ্যালুগুলো এবার ক্যালকুলেট করতে হবে। এর ভ্যালুগুলো ক্যালকুলেট করতে হবে বসিয়ে দিয়ে। এই এটা হচ্ছে 7, এইচটা হচ্ছে -1, জিটা হচ্ছে 11, এইচটা কত আবার -1। মোট কথা এখানে যা বসেছিস রোতে সেটাই ফার্স্ট কলামে বসবে, সেকেন্ড রোতে যা বসবে সেটা সেকেন্ড কলামে বসবে। সেকেন্ড রোতে আর কি বসছে? বিটা কত? বিটা হচ্ছে 7, এফটা কত? -5, এফটা হচ্ছে -5। দেন কত হচ্ছে এখানে? -1, 7, আর এটা কত? তাহলে এখানে -5 বসে যাবে, আর সিটা হচ্ছে 7 এগেন। তাহলে এই ডিটারমিনেন্টটাকে ক্যালকুলেট করতে হবে। এই ডিটারমিনেন্টটাকে আমাদের ক্যালকুলেট করে কত হচ্ছে দেখতে হবে। ঠিক আছে, এই ডিটারমিনেন্টটাকে আমাদের এবার ক্যালকুলেশন করে দেখতে হবে কত হচ্ছে তার ভ্যালু। নর্মালি ব্রেক করে দে, কত ভাবনা চিন্তার কোনো জায়গা নেই। 7, 7 7 49, 49, মাইনাস, মাইনাস মাইনাস তো প্লাস, আবার মাইনাস ফর্মুলার জন্য তাহলে 25। ডিটারমিনেন্ট ব্রেক করা আমরা ক্লাস 12এই জানি, নিশ্চয়ই এখানে কিছু আলাদা করে বলার নেই। তাড়াতাড়ি বল, এই ডিটারমিনেন্টটা ব্রেক করে করতে হবে। দেন -1, এখানে হচ্ছে -7 +55, দেন +11, কত হচ্ছে এটা? 5 -77, 5 -77। ওভারঅল ক্যালকুলেট করলে কত পাচ্ছি? এখান থেকে পেয়ে যাচ্ছি 7 × 24, মাইনাসে মাইনাসে প্লাস। এখানে পেয়ে যাচ্ছি হচ্ছে আমাদের কত? এখানে 1 তো থাকছে, আর 7 × 15 মানে -7 +55, -7 +55 মানে 48। অ্যান্ড লাস্টলি -77 মানে 72, তাহলে প্লাস, সেটা মাইনাস হয়ে যাবে। 11 × 72, 11 × 72, এটাকে ওভারঅল ক্যালকুলেট করে দেখ কত হচ্ছে। এটাকে ক্যালকুলেট করলে কত পাচ্ছিস? ঠিক আছে, আমি তো একটা জিনিস এখানে দেখতে পাচ্ছি, তোরা দেখতে পাচ্ছিস কিনা দেখ এখানটাতে। সেটা হচ্ছে 24 যদি কমন যাচ্ছে, তোকে এরকম ভাবেই করতে হবে, কোনো কথা নেই, নর্মালি ক্যালকুলেট করে ভ্যালুটা লাগবে আমার। এটা কমন যাচ্ছে বলে আমি নিচ্ছি, তাতে তো তাড়াতাড়ি কাজটা হবে। এখান থেকে 2 গেল, এখানে 3 24 72 হয়, তাহলে এখানে 11 আর 3 33 হয়ে গেল। তার মানে 24, আর এখানে কত? 33 আর 7 হয়ে গেল হচ্ছে 40, 40 আর 2 42। তাহলে 24 আর 42 গুণ করে দেখ কত হচ্ছে। 24 এবং 42 গুণ করে দেখ কত হচ্ছে। ও, এখানে তো মাইনাস ছিল, সরি সরি সরি, 42 কি করে হতে পারে? এটা -33 ছিল হবে। -33 মানে কত? তাহলে এখানে 9 বাদ চলে যাচ্ছে, তার মানে সেই 24ই আসছে, তাহলে মাইনাস এখানে 24। 24-এর স্কোয়ার করলেই হয়ে যাবে। 24-এর স্কোয়ার হয় 576, 24-এর স্কোয়ার হয় 576। নর্মাল ক্যালকুলেট করবি এটা।
তো ক্যালকুলেট করে যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমরা একটা নন জিরো ভ্যালু পাচ্ছি, ডেল্টাটা নন জিরো পাচ্ছি। এবার আমরা ডি বলে একটা ডিটারমিনেন্ট বের করবো, যেটা হচ্ছে এ বি মাইনাস এইচ স্কোয়ার, এ বি মাইনাস এইচ স্কোয়ার, অর্থাৎ এইটুকানি পোর্শন বের করবো, এই মাইনরটা বের করবো, এ এইচ এইচ বি এই ডিটারমিনেন্টটা বের করবো, সেটাকে ডি বলা হয়। সেটা কি পজিটিভ না নেগেটিভ, বা সেটা নন জিরো কিনা দেখবো। সেটা যদি নন জিরো হয় তাহলে সেটাকে বলবো আমরা সেন্ট্রাল কোনিক। যদি ডেল্টা এবং ডি বোথ দি ডিটারমিনেন্ট আর নন জিরো, দেন দি কোনিক ইজ এ সেন্ট্রাল কোনিক, তখন সেটা হবে একটা সেন্ট্রাল কোনিক। যেমন ইলিপস, ডাইরেক্ট আমি ইলিপস বলতে পারবো না, ইলিপস বলার জন্য ক্যানোনিক্যাল ট্রান্সফরমেশন করতে হবে। ডাইরেক্টও বলা যায়, কিন্তু ডাইরেক্ট আমরা বললে নাম্বার দেবে না, আমাদের ক্যানোনিক্যাল ট্রান্সফর্ম করে পুরো জেনারেলাইজ ফর্মটা নিয়ে আসতে হবে, এনে সেখান থেকে বলতে হবে না এটা একটা ইলিপসের রিপ্রেজেন্ট করছে, ইলিপসের ক্যানোনিক্যাল ফর্মকে রিপ্রেজেন্ট করছে। ইলিপসের ক্যানোনিক্যাল ফর্ম কি? ইলিপসের ক্যানোনিক্যাল ফর্ম হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান, এটা হচ্ছে ইলিপসের ক্যানোনিক্যাল ফর্ম। তারপর এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার, এটা হচ্ছে হাইপারবোলার ক্যানোনিক্যাল ফর্ম, এটা হচ্ছে ইলিপস, এটা হচ্ছে হাইপারবোলা। তারপর ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু ফোর এ এক্স ফর্মে এক্সপ্রেস করা গেলে তখন সেটাকে বলছি প্যারাবোলার ক্যানোনিক্যাল ফর্ম, একদম নর্মাল ফর্ম, স্ট্যান্ডার্ড ফর্ম, ঠিক আছে, বেসিক ফর্ম। আর হচ্ছে যদি দুটো স্ট্রেট লাইনের গুণফল আকারে প্রকাশ করা যায় তখন সেটাকে বলা হয় পেয়ার অফ স্ট্রেট লাইন, ঠিক আছে। সেটা ইকুয়েশন টু ইকুয়েশন ভ্যারি করে, কিন্তু এগুলো ভ্যারি করবে না, এই জায়গাটা কিন্তু ভ্যারি করবে না। এই তিনটে কিন্তু নর্মাল ফর্ম বলতে এরকম ফর্মেই তাকে এক্সপ্রেস করে আনতে হবে, ঠিক আছে। তো যাই হোক, আমরা এবারে পরের যে ডিটারমিনেন্টটা সেটা বার করব। নেক্সট ডিটারমিনেন্টটা বার করি। এগেইন ডি ইকুয়ালস টু, এই ডিটারমিনেন্টটা এর ভ্যালুটা কত? সেভেন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সেভেন, সেভেন মাইনাস ওয়ান মাইনাস ওয়ান সেভেন, উপরের মধ্যেই জাস্ট রয়েছে, এইটুখানি পোর্শনই তো এটা। সেটা করে কত হয়েছিল? সেটা করে হয়েছিল হচ্ছে, ওখান থেকে দেখলে বুঝতে পারবি না, ওখান থেকে ভুলভাল ভ্যালু বেরোবে, কারণ এটা কিন্তু ক্যালকুলেশন করার সময় অন্যরকম হয়ে গেছে। এত অব্দি এখান থেকে তুই পেয়ে যাবি। তাহলে সাত সাথে 49 প্লাস ওয়ান ইকুয়ালস টু হচ্ছে 50, ইকুয়ালস টু কত? ইকুয়ালস টু হচ্ছে 50। তার মানে সেটাও নন জিরো বেরোচ্ছে, সেটাও কিন্তু আমাদের কাছে নন জিরো বেরোচ্ছে। হুম, ঠিক আছে, সেটাও নন জিরো। তাহলে দুটোই যখন নন জিরো তখন সেটাকে বলা হয় সেন্ট্রাল কোনিক। যখন ডেল্টা এবং ডি বোথ দি ডিটারমিনেন্টস আর নন জিরো, দেন দি কোনিক ইজ সেন্ট্রাল কোনিক, ঠিক আছে। তখন সেটাকে বলছে হচ্ছে সেন্ট্রাল কোনিক। এবং যদি কখনো শর্ট কোয়েশ্চেনে দেয়, আমি আগে থেকেই বলে রাখি, একটা এরকম ইকুয়েশন দিয়ে বললো সেটা কাকে রিপ্রেজেন্ট করছে, তার ক্যানোনিক্যাল ফর্ম চাইবে না, সেক্ষেত্রে ক্যানোনিক্যাল ফর্ম চাইলে সেটা অনেক বড় অঙ্ক হয়ে যাবে, মানে যেটা এখন করছি। যদি বাই চান্স শর্ট কোয়েশ্চেনে দেয় যে কাকে রিপ্রেজেন্ট করছে, তাহলে আমরা এরপরই অ্যান্সার বলে দিতে পারবো কাকে রিপ্রেজেন্ট করবে। আমি একটা চার্ট সেখানে আমি আরেকবার বলে দেবো, সেই চার্টটার উপর ডিপেন্ড করে আমরা বলে দিতে পারবো যে শুধুমাত্র ডেল্টা এবং ডি বার করলেই সেটা কোন কোনিক হবে সেটা বলে দেওয়া যায়। এখানে আমি বললাম যে ডেল্টা এবং ডি, ডেল্টা এবং ডি যদি নন জিরো হয়, বোথ আর নন জিরো, দেন সেটা হচ্ছে সেন্ট্রাল কোনিককে রিপ্রেজেন্ট করে, সেন্ট্রাল কোনিককে রিপ্রেজেন্ট করে। এবার যদি ইন কেস ডেল্টা নেগেটিভ হয় এবং ডি পজিটিভ হয়, সেটা ইলিপসকে রিপ্রেজেন্ট করে, সেন্ট্রাল কোনিকেরই একটা ভাগ ইলিপস, সেই ইলিপসকে রিপ্রেজেন্ট করবে স্পেসিফিক্যালি, যেটা এখানে ঘটেছে। এখানে ডেল্টা নেগেটিভে এসছে, ডি পজিটিভে এসছে। ডেল্টা এবং ডি দেখে আমরা বুঝতে পারবো যে কি কাকে রিপ্রেজেন্ট করবে, কিন্তু আমাদের পরীক্ষায় ওই জন্য কাকে রিপ্রেজেন্ট করবে বলে না, শুধুমাত্র বলে জেনারেল আগে ক্যানোনিক্যাল ফর্মে এক্সপ্রেস করো, দেন কাকে রিপ্রেজেন্ট করবে। তাই জন্য অঙ্কটা বড়। শুধুমাত্র কি কণিক হবে সেটা আমরা ডেল্টা ডি দেখেই বুঝে যাই, তার জন্য বাকি ক্যালকুলেশন আর করতে হয় না, ঠিক আছে। কিন্তু এখানে যেহেতু আমাদের অনেক কিছু করার রয়েছে, তাই আমাদের পরের ক্যালকুলেশন গুলো লাগবে। কিন্তু শর্ট কোয়েশ্চেনে যদি দিত এটা কাকে রিপ্রেজেন্ট করে, তাহলে আমরা ডাইরেক্ট বলে দিতে পারবো সেটা একটা ইলিপসকে রিপ্রেজেন্ট করে, বিকজ ডেল্টা ইজ নেগেটিভ অ্যান্ড ডি ইজ পজিটিভ হিয়ার, ঠিক আছে। যাই হোক,
আমি একটা চার্ট এরপর অঙ্কটা করার পর বলে দেবো যে কাকে কখন রিপ্রেজেন্ট করবে, আগে অঙ্কটার দিকে করি। তো ডি আর ডেল্টা আমাদের দিয়ে দিয়েছি, মানে পেয়ে গেছি। ঠিক আছে। আচ্ছা সরি, এখানে একটা, এটা মাইনাস, এটা তো মাইনাস হবে, এটা মাইনাস হবে। ক্যালকুলেশন খেয়াল কর ভালো করে, প্রত্যেকটা জায়গায় ভুল হয়ে গেলে কিন্তু গেল। তাহলে সিন্স delta not equals to 0, d not equals to 0, this implies 1 represents a central conic, একটা সেন্ট্রাল কনিককে রিপ্রেজেন্ট করবে। ঠিক আছে, তাহলে সেন্ট্রাল কনিককে রিপ্রেজেন্ট করবে, করবে মানে তার সেন্টার আছে। আমি ধরে নিচ্ছি let alpha comma beta be the center of the conic, let alpha comma beta be the center of the conic। তাহলে এত অব্দি বার করা হচ্ছে একটা কাজ। এইবার এখান থেকে নতুন স্টেপ শুরু হচ্ছে, যেখানে আমরা সেন্ট্রাল কনিকের সেন্টার বার করার কাজটা শুরু করব, সেন্টার বার করার কাজটা শুরু করব এখানে। ঠিক আছে, সেন্টার বার করার কাজটা শুরু করব। প্রথম যে স্টেপটা ছিল, অনেকগুলো স্টেপ, তাই স্টেপ ওয়াইজ ভেঙে ভেঙে করতে হবে। যেমন প্রথম স্টেপটা ছিল হচ্ছে আমরা কম্পেয়ার করেছিলাম গিভেন ইকুয়েশনের সঙ্গে জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রিকে। তারপরে স্টেপে আমি ডেল্টা এবং ডি বার করেছিলাম সেই ভ্যালুগুলোকে নিয়ে, এবং সেই ডেল্টা এবং ডি এর ভ্যালুর উপর ডিপেন্ড করে আমরা সেন্ট্রাল কি নন সেন্ট্রাল সেটা কনক্লুশন ড্র করেছিলাম। এবার সেন্ট্রাল দেখলাম সেটা, যেহেতু ডেল্টা ডি দুজনেই নন, মানে নন জিরো, সেন্ট্রাল কনিকের সেন্টার আছে, তাহলে সেন্টারটা কত হবে সেটা বার করতে হবে, কারণ সেই সেন্টারেই আমরা রেক্ট্যাঙ্গুলার অ্যাক্সিস গুলোকে ট্রান্সফর্ম করব, অরিজিন শিফটিং করব ডিউ টু ট্রান্সলেশন। ঠিক আছে, এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস আলফা, ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাশ প্লাস বিটা, এই ট্রান্সলেশন অ্যাপ্লাই করে আমরা অরিজিন আলফা বিটাতে নতুন করে ট্রান্সফর্ম করব, অরিজিনটাকে শিফট করব, যাতে করে লিনিয়ার ফ্যাক্টর গুলো আমাদের রিডিউস হয়ে যায়, লিনিয়ার ফ্যাক্টর গুলো সেখান থেকে, যে ইকুয়েশনটা দেওয়া আছে সেখান থেকে অমিট হয়ে যায়। তো লেট আলফা কমা বিটা be the center of the conic, center of the conic, therefore we shift the origin to the point, we shift the origin to the point alpha comma beta by the translation, by the translation। কি ট্রান্সলেশন অ্যাপ্লাই করা হবে এখানে, কি ট্রান্সলেশন অ্যাপ্লাই করা হবে, x equals to x dash plus alpha and y equals to y dash plus beta। এই লেখাগুলো কিন্তু প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে সেম হবে, এখান থেকেই কপি হয়ে যাবে পুরো, শুধুমাত্র ইকুয়েশন ওয়াইজ ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে therefore, তাহলে আন্ডার দিস ট্রান্সলেশন ইকুয়েশন ওয়ান বিকামস, ঠিক আছে, আন্ডার দিস ট্রান্সলেশন ইকুয়েশন ওয়ান বিকামস, ইকুয়েশন ওয়ান বিকামস কি হবে, ইকুয়েশনে যা যা রয়েছে সেখানে আমরা ট্রান্সফর্ম করে করে বসাবো। 7x² ছিল, তাহলে 7x ড্যাশ প্লাস আলফার হোল স্কোয়ার হয়ে যাবে, প্লাস প্লাস মাইনাস 2 ইন্টু xy ছিল, অর্থাৎ x ড্যাশ প্লাস আলফা y ড্যাশ প্লাস বিটা, দেন প্লাস 7y² ছিল, তার মানে 7, তার মানে 7 কত আসছে, 7y² মানে কত হলো, 7y ড্যাশ প্লাস বিটা তার হোল স্কোয়ার প্লাস 22,
এক্স ড্যাশ প্লাস আলফা মাইনাস 10 ওয়াই ড্যাশ প্লাস বিটা, মানে এক্স ওয়াই জায়গায় তার এক্স ড্যাশ প্লাস আলফা ওয়াই ড্যাশ প্লাস বিটা করেসপন্ডিং ভ্যালুগুলো বসাচ্ছি। আর সেভেনটা তো কনস্ট্যান্ট, সেখানে তো আর এক্স ওয়াই ছিল না যে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ দিয়ে বসাবো কিছু, যা আছে তাই থাকবে। এবার এই পুরো জিনিসটাকে আমাদের ক্যালকুলেট করতে হবে, পুরো জিনিসটাকে ক্যালকুলেট করতে হবে। পুরো যে জায়গাটা হলো সেটাকে ক্যালকুলেট করলে আমরা কি পাবো? এই স্টেপগুলো কিন্তু একটু তাড়াতাড়ি করতে হবে, এই স্টেপগুলো একটু তাড়াতাড়ি বলতে একেবারেই কমন টমন নিয়ে লিখতে হবে, প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি ভেঙে তারপর কমন নিয়ে অত সময় কিন্তু থাকবে না আমাদের। যেমন 7 নিচ্ছি, তো 7 নেওয়ার সময় এখানে দেখে নিচ্ছি যে এক্স ড্যাশ স্কোয়ার রয়েছে, সেটা আলাদা করে থাকলো। এক্স ওয়াই যুক্ত টার্ম কোথা কোথা থেকে পাবো? এক্স ওয়াই যুক্ত টার্ম পাবো আমরা এখান থেকে, সেটাকে একেবারে আলাদা করে নেবো। যেমন এখানে পাবো হচ্ছে -2 এক্স ড্যাশ ওয়াই ড্যাশ, এটা একটা পাবো, +7 ওয়াই স্কোয়ার ওয়াই ড্যাশ স্কোয়ার, ঠিক আছে, +7 ওয়াই ড্যাশ স্কোয়ার প্লাস, এবার আমরা এক্স ড্যাশের কোএফিসিয়েন্টের দিকে আসছি। এক্স ড্যাশ কোথা থেকে পাবো? এখান থেকে একটা এক্স ড্যাশ পেতে পারি, একটা এক্স ড্যাশ আমরা এখান থেকে পেতে পারি, একটা এক্স ড্যাশ আমরা এখান থেকে পেতে পারি, আর কোথা থেকে পেতে পারি না, বা পারি, এখান থেকে একটা পারি। এখান থেকে যখন এক্স ড্যাশের সঙ্গে বিটা গুণ হবে তখন একটা পেতে পারি। তাহলে এখান থেকে আমি যদি 2 এক্স ড্যাশ কমন নিয়ে রাখি, যাদের অসুবিধা হচ্ছে তারা প্রত্যেকটা জিনিস ইন্ডিভিজুয়ালি ভাঙবি, ভেঙে কমন নিবি। যেমন এটা 7 ইন্টু এটা স্কোয়ার করে কি আসছে সেটা লিখলি, -2 ইন্টু করে কি আসছে লিখলি, কিন্তু ভুল যেন না হয়। নিজেদের সুবিধার্থে যেটা যেটা করতে হবে অবশ্যই করতে হবে, একটা লাইন বাড়লে বাড়বে, কিন্তু ভুল যেন না হয়। 2 এক্স ড্যাশ কমন নিলে এখান থেকে একটা পেয়ে যাচ্ছে হচ্ছে 7 এক্স ড্যাশ, 7 আলফা, নট 7 এক্স ড্যাশ, এক্স ড্যাশ তো কমন নিয়ে নিয়েছি, তাহলে 7 আলফা। এখান থেকে একটা পেয়ে যাব, এখান থেকে পেয়ে যাব হচ্ছে এক্স ড্যাশ যখন বিটার সঙ্গে গুণ হবে তখন এটা পাবো, তাহলে মাইনাস বিটা, এই মাইনাসটা থাকলো তো। আর একটা পাবো হচ্ছে এখান থেকে পাবো হচ্ছে 22, 22 তো 2 কমন চলে গেছে, তাহলে 11। এবার ওয়াই ড্যাশের কোএফিসিয়েন্ট কমন নেওয়ার চেষ্টা করছি। ওয়াই ড্যাশের কোএফিসিয়েন্ট কমন নিতে গেলে আমরা যেটা পাচ্ছি প্রথমটা থেকে, এখান থেকে একটা পাওয়া যাবে, এখান থেকে যখন আলফাটা ওয়াই ড্যাশের সঙ্গে গুণ হবে তখন একটা কমন আসবে, তার মানে অনলি মাইনাস আলফা, কারণ 2টা চলে গেছে ওয়াই ড্যাশও চলে যাবে, ঠিক আছে। এখান থেকে চলে আসি, এখান থেকে পেয়ে যাবো হচ্ছে যখন 7 বিটা, কারণ 2 ইন্টু বিটা ইন্টু ওয়াই ড্যাশ পাবো একটা টার্ম, তার সঙ্গে 7 গুণ অবস্থা আছে, তার মধ্যে 2 ওয়াই ড্যাশ কমন চলে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে 7 বিটা। আর এখান থেকে পাচ্ছি -10, -10, -10 এর মধ্যে 2 চলে গেছে, তার মানে হয়ে গেল -5। ঠিক আছে, এবার বাকি যে পোর্শনটা রয়েছে সেটাকে ধরে ধরে লিখে দিতে হবে। বাকি পোর্শনটা কি আছে? এখান থেকে পাবো 7 আলফা স্কোয়ার, এখানে পাবো হচ্ছে -2 আলফা বিটা। অ্যাকচুয়ালি বাকি পোর্শনটা অত ভেবে লিখতে হয় না, গিভেন ইকুয়েশনটা যা আছে সেখানে এক্স এর জায়গায় আলফা, ওয়াই এর জায়গায় বিটা বসিয়ে লিখে দিলেই সেটা হয়, আসে। ঠিক আছে, যেমন এখান থেকে দেখ না, 7 বিটা স্কোয়ার পাবি একটা, এখান থেকে একটা 22 আলফা পাবি, এখান থেকে একটা -10 বিটা পাবি, ওখান থেকে 7 যেটা রয়েছে সেটা থাকলো। ঠিক আছে, এটা আর ভেবে লিখতে হয় না। ওকে, এবং আলফা বিটার যা ভ্যালু বেরোবে এরপর, এটার একটা পার্টিকুলার কেস ভ্যালুই হয়ে যায়। আলফা বিটার যা ভ্যালু এরপর বেরোবে সেই ভ্যালু অনুযায়ী যদি আমরা দেখি, তাহলে এটার যে মানটা, এই যে পুরো পোর্শনটা 7 আলফা স্কোয়ার -2 আলফা বিটা +7 বিটা স্কোয়ার +22 আলফা -10 বিটা +7, এই যে গোটা এক্সপ্রেশনের যে ভ্যালুটা, তার একটা নির্দিষ্ট মান রয়েছে, সেটা ডেল্টা/ডি, উপরে যে ডেল্টা এবং ডি বের করেছি সেই ডেল্টা/ডি এর সঙ্গেই এই মানটা সমান হবে, সেটা আমরা ভেরিফাই করে নিতে পারি। ঠিক আছে, সেটা আমি একটু পরে দেখাচ্ছি। আলফা বিটার কি মান বেরোচ্ছে সেটা, সেই মানগুলো এখানে বসালে আলটিমেটলি ডেল্টা/ডি পাচ্ছে কিনা সেটা একবার দেখে নিতে পারি। এবং তোরা এটা বলে রাখার কারণ এখানেই যে পরীক্ষার সময় যখন করবি তখন নিজেরাও বুঝে যাবি যে না তুই এতক্ষণে কোথাও ভুল করেছিস কিনা। এই মানটা ডেল্টা এবং ডি কে ডিভাইড করলে যেটা আসবে সেই মানটার সঙ্গে সমান হবে। এত অব্দি হয়েছে, এটাকে 2 নম্বর নাম দে, এই ইকুয়েশনটাকে 2 নম্বর নাম দে, দিয়ে লেখ, সিন্স the new origin is at
সেন্টার অফ দি কনিক, সেন্টার অফ দি কনিক, তার মানে সেখানে কোনো লিনিয়ার টার্ম থাকবে না, আর যাই থাকুক কোনো লিনিয়ার টার্ম সেখানে থাকবে না। যেমন আমরা যখন অরিজিনে কোনো ইলিপসের সেন্টার থাকে, অরিজিনে যখন কোনো ইলিপসের সেন্টার থাকে অর্থাৎ ক্যানোনিক্যাল ফর্মে, তখন ইকুয়েশনটা দাঁড়ায় হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। সেখানে কোনো শুধু এক্স যুক্ত টার্ম, শুধু ওয়াই যুক্ত টার্ম, এই সমস্ত টার্ম কিন্তু লিনিয়ার টার্মগুলো থাকে না। ঠিক আছে, লিনিয়ার টার্ম কিন্তু সেক্ষেত্রে থাকে না। তার মানে যেহেতু আমরা নতুন যে অরিজিন সেটাই হচ্ছে ইলিপসের সেন্টার বা সেন্ট্রাল কনিকের সেন্টার, উপরে লিখে দিচ্ছি যে আলফা বিটা বিধি সেন্টার। তো নতুন অরিজিনটা হচ্ছে সেন্টার, তার মানে সেখানে কোনো লিনিয়ার টার্ম থাকবে না, অর্থাৎ এক্স ড্যাশ যুক্ত টার্ম, ওয়াই ড্যাশ যুক্ত টার্ম থাকবে না। আর থাকবে না মানে হচ্ছে তার মানে তার কোএফিসিয়েন্টটা জিরো বলেই থাকবে না। তাহলে এই দুটো কোএফিসিয়েন্টকে জিরো করতে হবে, জিরো করলে আলফা বিটার দুটো ইকুয়েশন পেয়ে যাচ্ছি, যেটাকে আমরা ক্লাস 9-এর ফর্মুলা অনুযায়ী বা চ্যাপ্টার অনুযায়ী সলভ করবো। সেখানে আমরা পড়েছি অপনয়ন পদ্ধতি, পরিবর্তন পদ্ধতি বা তুলনামূলক পদ্ধতি বা বজ্রগুণন পদ্ধতি, যেগুলো পড়েছিলাম সহজ সমীকরণ সমাধানের জন্য, সেই পদ্ধতিতে সলভ করতে হবে। ঠিক আছে, যখন অরিজিনের সেন্টার থাকে, অরিজিনটাই সেন্টার হয় কোনো সেন্ট্রাল কনিকের, তখন সেই সেন্ট্রাল কনিকের সমীকরণে কখনো লিনিয়ার টার্ম থাকবে না, মানে এক্স যুক্ত টার্ম কিংবা শুধু ওয়াই যুক্ত টার্ম, এই ব্যাপারগুলো থাকবে না। যা থাকবে সব কোয়াড্রেটিক টার্ম থাকবে, সেটা এক্স স্কোয়ার থাকতে পারে, এক্স ড্যাশ ওয়াই ড্যাশ থাকতে পারে, ওয়াই ড্যাশ স্কোয়ার থাকতে পারে, কিন্তু কোনো রকম ভাবে লিনিয়ার ফ্যাক্টর বা লিনিয়ার টার্ম কিন্তু সেখানে প্রেজেন্ট থাকবে না। অর্থাৎ লিনিয়ার টার্মগুলোর কোএফিসিয়েন্ট গুলো সব জিরো হবে, এবং সেই জিরোটাই আমাদের এখানে আলফা বিটা অর্থাৎ সেন্টারের কোঅর্ডিনেটটাকে আমাদের দিয়ে দেবে। তাহলে সিন্স নিউ অরিজিন ইজ দ্য সেন্টার অফ দি কনিক, লিনিয়ার টার্ম ইন ইকুয়েশন 2 উইল বি ভ্যানিশড। ঠিক আছে, সেটা থাকবে না। তাহলে দিস ইমপ্লাইজ, তাহলে এটা যদি ভ্যানিশই হয়ে যায়, তার মানে কোএফিসিয়েন্ট অফ এক্স ড্যাশ আর কোএফিসিয়েন্ট অফ ওয়াই ড্যাশ, কোএফিসিয়েন্ট অফ এক্স ড্যাশ সেটা জিরো হবে, অ্যাজ ওয়েল অ্যাজ কোএফিসিয়েন্ট অফ, তবেই তো লিনিয়ার টার্মটা থাকবে না, সেটাও জিরো হবে। তার মানে এই পোর্শনটা এবং এই পোর্শনটা জিরো হয়ে যাবে, অর্থাৎ 7 আলফা মাইনাস বিটা প্লাস 11 ইকুয়ালস টু জিরো, অ্যান্ড মাইনাস আলফা মানে 2 সহ পুরোটাই জিরো, এবার 2টা তো জিরো নয়, তাই ভিতরের পোর্শনটাই জিরো অবভিয়াসলি। মাইনাস আলফা প্লাস 7 বিটা মাইনাস 5 ইকুয়ালস টু জিরো। তাহলে এবার আমরা এখান থেকে সলভ করলেই অ্যান্সারটা কিন্তু পেয়ে যাবো। এই দুটো ইকুয়েশনকে সলভ করতে হবে। আমরা কিভাবে সলভ করবো? 7 আলফা মাইনাস বিটা ইকুয়ালস টু মাইনাস 11, আর আলফা মাইনাস 7 বিটা ওদিকে -5, তার মানে শুধু 5। এটাকে 3 নম্বর আর এটাকে 4 নম্বর সমীকরণ নাম দিচ্ছি। 3 আর 4 সমাধান করব, যেটা আমরা ক্লাস 9-এই শিখেছি অপনয়ন পদ্ধতি বা এলিমিনেশন পদ্ধতি, সেটা দিয়ে করতে পারি, বা যে কোনো 4টে মেথড রয়েছে, যে কোনো 4টে দিয়ে করা যেতে পারে। ঠিক আছে, তাহলে করলে কি আসছে? কত দিয়ে কি করবি? 3 নম্বর সমীকরণকে, তাহলে দেখ কোএফিসিয়েন্ট গুলো কিন্তু উল্টো উল্টো রয়েছে, তাহলে 3 নম্বরটাকে আমরা আহ কিছু দিয়ে গুণ করার দরকার নেই। 3 নম্বর সমীকরণের সাথে আমি মাইনাস করে দিচ্ছি হচ্ছে 4 নম্বর সমীকরণকে 7 দিয়ে গুণ করে মাইনাস করে দিলাম। তাহলে এই যে ক্যালকুলেশনটা করলাম সেটা আমাদের কি দিচ্ছে? তাহলে 7 আলফা মাইনাস বিটা, এটা হচ্ছে আমাদের কাছে রয়েছে হচ্ছে 3 নম্বরে, মাইনাস করছি কার সঙ্গে? 4 নম্বরকে 7 দিয়ে গুণ করে, তার মানে 7 আলফা মাইনাস হচ্ছে মানে এটা প্লাস, 7 7 49, 49 বিটা ইকুয়ালস টু ওদিকে -11। 3 নম্বরটায় কিছু করিনি, তাই -11 যা আছে থাকবে ডান দিকে, আর 4-এর ডান দিকটা কিন্তু 7 দিয়ে গুণ হয়ে মাইনাস হবে, অর্থাৎ 5 7 35। তাহলে 7 আলফা কেটে গেল, তার মানে পড়ে থাকলো 48 বিটা, 48 বিটা। আর এখানে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে -46, -46, তাই তো? না,
এখানে আমি মাইনাস করেছি, ঠিকই তো আছে। তাহলে বিটার ভ্যালু কত বেরোচ্ছে? 48, আর এদিকে হচ্ছে 46। ঠিকই তো লিখেছি। দেখি তারপর ক্যালকুলেট করে কত আসে। ক্যালকুলেট করলে কত বেরোচ্ছে এটা? হ্যালো, -46/48। পয়েন্টে বলবো? না না, পয়েন্টে বলতে হবে না। একটু ভুল হচ্ছে কোথাও, তোরা ঠিক করে খেয়াল করছিস না। এটা তো মাইনাস হবে, -5 হবে তো। টুকে গেলে কিন্তু হবে না। প্রত্যেকটা লাইন বাই লাইন টোকার আগে আগে দেখে ক্যালকুলেশন করার সময় তো দেখবি, স্টেপ না দেখিস ক্যালকুলেশন করার সময় অবশ্যই খেয়াল করে করবি। এটা -5 হবে। আর তো মাইনাস দিয়ে গুণ করেছে, মাইনাস দিয়ে গুণ করলে এটা আলফা হয়ে গেল, এটা -7 বিটা হয়ে গেল, আর এটা তো +5 হয়ে যাবে। তাহলে সেই +5 যখন এদিকে যাবে মাইনাস হয়ে যাবে না? সেই +5 এদিকে গেলে মাইনাস হয়ে যাবে না? প্রত্যেকটা লাইন লাইনে খেয়াল করতে হবে। এটা +35 হবে, নট -35। তাহলে +35 যদি হয়, তার মানে এখানে কত হয়ে যাচ্ছে? 24 হয়ে যাচ্ছে। ভালো ভ্যালু আসছে। 46/48 করে এমন কিছু ভালো আসতো না। তার মানে 24/48, জাস্ট অনলি হাফ চলে আসছে বিটার ভ্যালুটা। ক্যালকুলেশন যখন করবো প্রত্যেকটা লাইন কিন্তু দেখবি তোরা। স্যার, হুম। আমি বলছি এইখানটা থেকে আবার বুঝতে পারছি না, আরেকবার বলে দিন ওই লিনিয়ার টার্ম ইন ইকুয়েশনের পরে কোএফিসিয়েন্ট অফ এক্স ড্যাশটা কেন নিলেন, আর ওয়াই ড্যাশটা ওখানটা ভালো করে শুনতে পাইনি। ওটা বলেছিলাম যে অরিজিনটা, যেহেতু নতুন অরিজিনটা হচ্ছে আলফা বিটা, সেখানটাকেই আমি কনিকের সেন্টার করা হবে। ঠিক আছে, সেটাকে সেন্টার ধরা হয়েছে এবং সেইখানেই আবার অরিজিনটাকে শিফট করে নেওয়া হয়েছে। তো সেক্ষেত্রে আমাদের এক্স ড্যাশ যুক্ত টার্ম এবং ওয়াই ড্যাশ যুক্ত টার্ম থাকে না। কেন থাকে না? ওই আগেই বললাম যে যখন অরিজিনের সেন্টার থাকে কোনো কণিকের, সেন্ট্রাল কণিকের, তখন সেই সেন্ট্রাল কণিকের ক্ষেত্রে কিন্তু লিনিয়ার টার্ম গুলো থাকে না, অর্থাৎ এক্স ড্যাশ ওয়াই ড্যাশ যুক্ত টার্ম বা শুধু এক্স শুধু ওয়াই যুক্ত টার্ম এগুলো থাকে না। তাই থাকে না যেহেতু, আমরা এক্স ড্যাশের কোএফিসিয়েন্ট এবং ওয়াই ড্যাশের কোএফিসিয়েন্ট 0 করবো, সেখানে 0 করে আলফা বিটার ভ্যালু বার করবো। হয়েছে? হ্যাঁ, তাহলে কি মানে ইলিপসের ক্ষেত্রে ধরুন এইগুলো হলো, তার তার মানে প্যারাবোলা হাইপারবোলা তাতেও এরকমই করবো তো? হাইপারবোলা তো সেম হবে। হাইপারবোলা তো অবভিয়াসলি সেমই হবে। প্যারাবোলার সময় অন্য কাজ আছে, প্যারাবোলার সময় আমি পরে বলবো প্যারাবোলার নিয়মগুলো। আজকে আমি আগে ইলিপসটা নিয়ে আলোচনা করি। আচ্ছা একটা আচ্ছা। ক্লাসে সবগুলো বুঝতে পারবে না। প্যারাবোলাটা ছোট হয় কিন্তু নিয়মটা অন্য। সেখানে একটা ল্যামডার ব্যাপার রয়েছে, ল্যামডা ধরে কাজ করতে হয়। তো যাই হোক, দেয়ার ফোর, তাহলে বিটার ভ্যালুটা 3 নম্বর এবং 4 নম্বর যে কোনো একটা বসিয়ে দে। বিটার ভ্যালুটা 3 অথবা 4, আমি এখানে দেখতে পাচ্ছি 4-এ বসালেই সুবিধা হবে। তাহলে দেয়ার ফোর ফ্রম ফোর, দেয়ার ফোর ফ্রম ফোর আমরা কি পাচ্ছি? আলফা ইকুয়ালস টু -5 + 7 বিটা। তার মানে -5 + 7/2 বিটার ভ্যালু বসালে, তার মানে -10 + 7/2, তার মানে -3/2। তার মানে দেয়ার ফোর সেন্টারের কোঅর্ডিনেট পেয়ে গেলাম। তাহলে দেয়ার ফোর সেন্টার অফ দি কনিক, সেন্টার অফ দি কনিক ইজ, সেন্টার অফ দি কনিক ইজ আলফা কমা বিটা। আলফা কমা বিটাটা কত হচ্ছে? আলফা কমা বিটা কত হচ্ছে? আলফাটা হচ্ছে -3/2, আর বিটার ভ্যালু হচ্ছে হাফ। তাহলে যে সেন্টার জিজ্ঞাসা করেছিল, সেই সেন্টার কিন্তু আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, একটা প্রথম দিকে একটা কোয়েশ্চেন আমাদের জিজ্ঞাসা করেছিল, ডিটারমাইন দি সেন্টার অফ দি কনিক, ডিটারমাইন দি সেন্টার অফ দি কনিক। তাহলে একটা কোয়েশ্চেনের অ্যান্সার এতক্ষণে পেয়েছি আমরা, ডিটারমাইন দি সেন্টার অফ দি কনিক পেয়ে গেলাম। নেচার অফ দি কনিকটা আমরা জানি কিন্তু বলছি না। ঠিক আছে, আমরা ডেল্টা এবং ডি, তাদের মানের উপর ডিপেন্ড করে আমরা নেচারটা বলে দিতে পারি।
কিন্তু যতক্ষণ না আমরা রিডিউস দি ইকুয়েশন ইন ক্যানোনিক্যাল ফর্ম করবো ততক্ষণ আমরা নেচারটা বলছি না, আমরা শুধুমাত্র এটুকুনি বলে রেখেছি সেটা সেন্ট্রাল হবে, সেটা সেন্ট্রাল হবে, এইটুকুনি বলেছি, আর কিছু বলিনি। কিন্তু সেটা যে ইলিপস হবে সেটাও কিন্তু আমরা বুঝতেই পারছি। কি করে বুঝেছি? কি করে বুঝেছি না, ডেল্টা নেগেটিভ এবং ডি পজিটিভ, ডেল্টা নেগেটিভ ডি পজিটিভ হলে তখন সেটা ইলিপসই হয়, শুধুমাত্র সেন্ট্রাল তো বটেই এবং সেই সাথে ইলিপসও হবে একদম স্পেসিফিক্যালি বললে। ঠিক আছে, কিন্তু এই ইলিপস কথাটা আমরা রিডাকশন টু ক্যানোনিক্যাল ফর্ম করার পর বলবো, এখন শুধু সেন্ট্রাল বলে রাখছি। আর এটার কোঅর্ডিনেট তো আমরা পেয়ে গেছি -3/2, ½ আর বাকি যেগুলো আছে সেগুলো আগে পাওয়া যাবে না, সেগুলো সমস্ত রিডাকশন করার পরই অ্যান্সার পাওয়া যাবে। সেন্টারটা যেহেতু আমাদের ট্রান্সফর্ম করতে লাগছে তাই প্রথমে সেটা পাওয়া যাচ্ছে বা প্রথমেই বের করে নিতে হচ্ছে, কিন্তু বাকি যে অ্যান্সার গুলো চাইছে সেগুলো যতক্ষণ না রিডিউস করবো ততক্ষণ অ্যান্সার পাওয়া যাবে না। হয়েছে? তাহলে therefore equation 1 becomes equation 1 by equation 2 becomes, এই আলফা বিটার মান এবার ইকুয়েশন 2 তে বসিয়ে দেবো। আলফা বিটার মান ইকুয়েশন 2 তে বসালে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 7x ড্যাশ স্কোয়ার ছিল, -2x ড্যাশ y ড্যাশ ছিল, প্লাস 7y ড্যাশ স্কোয়ার ছিল, প্লাস 2x ড্যাশ ইন্টু যা পোর্শনটা ছিল তাকে তো জিরো করেই আমরা অ্যান্সারটা বার করেছি। একটু টেকনিক্যালি ভাব জিনিসগুলো, বসে বসে সব ভ্যালু বসানো যাবে না। তো 2x ড্যাশের যে কোএফিসিয়েন্ট ছিল এবং y ড্যাশের যে কোএফিসিয়েন্ট ছিল তাকে জিরো করেই তো আলফা বিটার ভ্যালু বার করেছি। তার মানে সেখানে যদি আবার আলফা বিটার ভ্যালু বসাই তাহলে এটা জিরোই আসবে, এটা তো নতুন কিছু আসবে না। এগুলোকে জিরো করেই বার করা, আবার সেটা বসাচ্ছি তো জিরো ছাড়া অন্য কিছু আসবে? আসতেই পারে, যদি আলফা বিটার ভ্যালু বার করতে ভুল হয়ে থাকে তাহলে আসতেই পারে জিরো ছাড়া অন্য কিছু। ঠিক আছে, এবং লাস্ট যে ফ্যাক্টরটা ছিল বড় সড়ো, যে 7α² -2 আলফা বিটা পুরো পোর্শনটা, সেখানে যদি ভ্যালুটা বসাই সেটা আমরা যেটা পাবো ডাইরেক্ট লিখছি ডেল্টা বাই ডি পাবো, ডেল্টা বাই ডি। ঠিক করে করে দেখবি, ওই ফ্যাক্টরটা বের করে দেখবি ডেল্টা বাই ডি আসছে। এবং এখানে কিন্তু তোদের একটা সুযোগ রয়েছে চেক করে নেওয়ার, তুই যত অব্দি করেছিস ততটা ঠিক করেছিস কিনা। ওই যে যে বড় এক্সপ্রেশনটা 7α² প্লাস তারপর -2 আলফা বিটা প্লাস 7 বিটা স্কোয়ার, যেটা 2 নম্বরে এসছে লাস্ট কনস্ট্যান্ট টার্মটা, সেই জায়গাটাতে যদি বসাই আলফা বিটার এই -3/2 এবং হাফ ভ্যালুটা, তাহলে ডেল্টা বাই ডি এর সঙ্গে সমান হবে। যদি না আসে তাহলে ভাববি যে কোথাও একটা ভুল হয়ে গেছে। তো আমি এখানে ডেল্টা বাই ডি এর সঙ্গে সমান করছি, এগুলো জিরো হয়ে গেছে, এই পোর্শনটা পুরোপুরি জিরো এবং এটাও জিরো হয়ে গেছে। তাহলে ডেল্টা বাই ডিটা কত, ডেল্টাটা কত বেরিয়েছিল তাড়াতাড়ি বল, ডেল্টার ভ্যালু কত ছিল? -576। হুম, আর ডি এর ভ্যালু কত ছিল? 48। ডিভাইড করলে কত হবে? ডিভাইড করলে কত হবে? অত ভাবার দরকার নেই। 576 মানে 24 × 24 ছিল, 24 × 24। এগুলো স্কোয়ার ছিল। ঠিক আছে, ইকুয়ালস টু 12 লিখে দিচ্ছি ধর। তাহলে অত বড় ইকুয়েশন থেকে লিনিয়ার টার্ম কিন্তু রিডিউস হয়ে গেছে, শুধুমাত্র আমাকে এবার যদি রিডিউস করতে পারি এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কে, এই এক্স ড্যাশ ওয়াই ড্যাশ যুক্ত টার্মকে রিডিউস করতে পারলেই আমরা কিন্তু ক্যানোনিক্যাল ফর্ম পেয়ে যাব। লিনিয়ার টার্ম রিডিউস করার জন্য আমাদের ট্রান্সলেশন করতে হয়, আর এক্স ড্যাশ ওয়াই ড্যাশ যুক্ত টার্ম রিডিউস করে মানে অমিট করার জন্য আমাদের রোটেশন করতে হয়। এবং এই রোটেশন এবং ট্রান্সলেশনকে অ্যাট এ টাইম একসঙ্গে যখন করা হয় তখন সেটাকে বলা হয় রিজিড মোশন, তখন সেটাকে বলা হয় রিজিড মোশন বা অর্থোগোনাল ট্রান্সফরমেশন, যেখানে ট্রান্সলেশনও হচ্ছে অ্যাজ ওয়েল অ্যাজ রোটেশনও হচ্ছে।
তো এবার আমরা যেটা অ্যাপ্লাই করব এক্স ড্যাশ ওয়াই ড্যাশকে অমিট করার জন্য, সেটা হচ্ছে রোটেশন অ্যাপ্লাই করব, একটা থিটা অ্যাঙ্গেলে রোটেশন করাবো। সেই থিটা অ্যাঙ্গেলে রোটেশন করিয়ে সেই রোটেশনাল ফর্মুলাটা ধরিয়ে এখানে বসাবো। ঠিক আছে, এক্স ড্যাশ ওয়াই ড্যাশটার জায়গায় বসাবো, বসিয়ে সিম্পলিফাই করে এক্স ড্যাশ ওয়াই ড্যাশের যে কোএফিসিয়েন্ট বেরোবে সেখানে, সেটাকে আমরা বাদ দিয়ে দেবো, সেটাকে আমরা জিরো করব, করে থিটার মানটা বের করব। ঠিক আছে, এই হচ্ছে কাজ এবার। তাহলে ট্রান্সলেশনের ফলে এই জায়গাটা হয়ে গেছে। এটাকে নাম্বারিং কর, কত নম্বর হবে? কত নম্বর হবে? 5 নম্বর। হ্যাঁ। আচ্ছা, এবার we now make বা we now take the rotation of axis, rotation of rectangular axis rotation of rectangular axis through an angle theta given by, রোটেশন কি করে ধরতে হয় না, এক্স ড্যাশ যেটা রয়েছে সেটাকে আমরা ধরছি হচ্ছে তাহলে এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, ক্যাপিটাল ওয়াই কিন্তু, ক্যাপিটাল ওয়াই যাদের ছোট হাতের এবং বড় হাতের লেখার মধ্যে পার্থক্য নেই তারা এক্স ডবল ড্যাশ ধরবি, ওয়াই ডবল ড্যাশ ধরবি, আমি ধরছি না বিকজ আবার স্কোয়ারটা লিখতে হবে ডবল ড্যাশের উপর, তখন একটু মানে বেশি জটিল নোটেশন হয়ে যাবে, ওই জন্য আমরা ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই ধরছি। কিন্তু যাদের স্মল লেটার ক্যাপিটাল লেটার মধ্যে পার্থক্য নেই তারা অন্য কিছু করবি, এক্স ডবল ড্যাশ ধরবি, ওয়াই ডবল ড্যাশ ধরে কাজটা করবি, যে এক্স ড্যাশ ইকুয়ালস টু এক্স ডবল ড্যাশ কস থিটা ওয়াই ডবল ড্যাশ সাইন থিটা এইভাবে ধরবি, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা। আর ওয়াই ডবল ড্যাশ ইকুয়ালস টু কত হবে? এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা। এটাই হচ্ছে ট্রান্সফরমেশনের ফর্মুলা, এটাই হচ্ছে ট্রান্সফরমেশনের ফর্মুলা, তাই তো? এই যে ম্যাট্রিক্সটা মানে রোটেশনের ফর্মুলা, এই কস থিটা, তারপর মাইনাস সাইন থিটা, সাইন থিটা, কস থিটা, এই যে ম্যাট্রিক্সটা, এটাকে রোটেশন ম্যাট্রিক্স বলে, এটাকে বলা হয় রোটেশন ম্যাট্রিক্স। ঠিক আছে, যেটা কিনা যার নেচারও রয়েছে অর্থোগোনাল ম্যাট্রিক্স, এখানে অঙ্ক করতে কোনো কাজে লাগবে না, শুধুমাত্র জানার জন্য বলছি। অর্থোগোনাল ম্যাট্রিক্স হয় এটা, ইনভার্স এক্সিস্ট করে, ইনভার্টিবল ম্যাট্রিক্স হয় এটা, এবং শুধু অর্থোগোনালই নয়, এটা ইনফ্যাক্ট প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স হয়, প্রপার অর্থোগোনাল ম্যাট্রিক্স। অর্থোগোনাল মানে হচ্ছে শুধুমাত্র এ ইন্টু এ ট্রান্সপোজ ইকুয়ালস টু আই, আর প্রপার মানে হচ্ছে তার ডিটারমিনেন্ট ভ্যালু হচ্ছে ওয়ান, ডিটারমিনেন্টটা ওয়ান হয়। ঠিক আছে, তো এই হচ্ছে ব্যাপার, এটাকে রোটেশন ম্যাট্রিক্স বলা হয়। তো যাই হোক, আবার অঙ্কে আয়, তো সেই ফর্মুলাটা, এই ম্যাট্রিক্সটা মনে থাকলে এই ট্রান্সফরমেশনটা মনে থাকবে, তাই জন্য বলে রাখলাম কস থিটা মাইনাস সাইন থিটা সাইন থিটা কস থিটা, কস থিটা মাইনাস সাইন থিটা সাইন থিটা কস থিটা। তো এখানে এক্স, এখানে ওয়াই, এখানে এক্স, এখানে ওয়াই। ঠিক আছে, এখানে হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ এক্স ওয়াই। আবার কেউ যদি বলে যে আমি এক্স ক্যাপিটাল এক্স কে এক্স ড্যাশের রেসপেক্টে প্রকাশ করবো, তাহলে ক্যাপিটাল এক্স ইকুয়াল টু তখন হয়ে যাবে এইভাবে গুণটা করতে হবে কলাম ওয়াইজ, তার মানে এক্স ড্যাশ কস থিটা প্লাস ওয়াই ড্যাশ সাইন থিটা হয়ে যাবে, আর ক্যাপিটাল ওয়াইটা তার মানে হয়ে যাবে এইটুখানি, অর্থাৎ এক্স ড্যাশ মাইনাস এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। ঠিক আছে, কিন্তু আমাদের কিন্তু এখানে এটাই অ্যাপ্লাই করতে হবে, এখানে আবার কেউ ওই নিচের পোর্শনটা অ্যাপ্লাই করলে হবে না, কারণ এখানে আমাদের এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কে এক্স ওয়াই দিয়ে ট্রান্সফর্ম করা হচ্ছে, উল্টোটা নয়। ঠিক আছে, ব্যাস, তাহলে এই ট্রান্সফরমেশনটা যদি অ্যাপ্লাই করা হয় তাহলে আমরা এবার কি পাবো? তাহলে দেয়ার ফোর আন্ডার দিস রোটেশন, আন্ডার দিস রোটেশন
Under this rotation, equation 5 becomes ঠিক আছে, এই জায়গাটা একটু খাটনির কাজ, ধরে ধরে ক্যালকুলেশন করতে হবে। 7 এক্স ড্যাশের স্কোয়ার ছিল, তার মানে এটা স্কোয়ার, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, এটার হোল স্কোয়ার, মাইনাস 2 এক্স ড্যাশ ওয়াই ড্যাশ ছিল, তার মানে এটা ইন্টু এটা, এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা ইন্টু এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা প্লাস ছিল হচ্ছে ওয়াই ড্যাশের স্কোয়ার, তার মানে ওয়াই ড্যাশের স্কোয়ার মানে হচ্ছে ছিল হবে 7, আর এখানে যে ওয়াই ড্যাশ ধরা হয়েছে তার স্কোয়ার। ঠিক আছে, এক্স সাইন থিটা ইকুয়ালস টু কত, 12 ছিল। ঠিক আছে, ইকুয়ালস টু 12 ছিল ডান দিকে। তাহলে এবার পুরো জিনিসটাকে ভাঙতে হবে, পুরো ইকুয়েশনটাকে ভাঙতে হবে, একদম ভেঙে ঠিকঠাক করে সাজাতে হবে। প্রথমটা থেকে আমরা পেয়ে যাচ্ছি হচ্ছে 7 এক্স স্কোয়ার কস স্কোয়ার থিটা প্লাস ওয়াই স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস প্লাস না মাইনাস 2xy সাইন থিটা কস থিটা মাইনাস এদিকে, এদিকে যখন করব এক্স ড্যাশ স্কোয়ার, ঠিক আছে, কস কস থিটা সাইন থিটা cos theta sin theta plus x y cos square theta মাইনাস এক্স ওয়াই, তার মানে cos square theta মাইনাস sin square theta একবারে হচ্ছে। আর এখানে চলে আসছে হচ্ছে নিজেদের মতো ক্যালকুলেশন করি, মাইনাস ওয়াই স্কোয়ার সাইন থিটা cos theta। আর চলে আসবে এবার এটাতে 7 এক্স ড্যাশ স্কোয়ার সাইন স্কোয়ার থিটা প্লাস ওয়াই ড্যাশ স্কোয়ার cos square theta প্লাস 2x ড্যাশ ওয়াই ড্যাশ সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু 12। এবার কমন নিতে হবে, কি কমন নিতে হবে, এক্স ড্যাশের স্কোয়ার কমন নিতে হবে। কোথা থেকে নিতে হবে, এই জায়গাগুলো থেকে নিতে হবে, এখানে যেখানে যেখানে রয়েছে সেগুলো থেকে নিতে হবে। তো কমন নিলে কি পাবো, এক্স ড্যাশের স্কোয়ার কমন নিলে 7 কস স্কোয়ার থিটা পাবো প্রথমটা থেকে। সেকেন্ডটা থেকে পাবো হচ্ছে -2 কস থিটা সাইন থিটা পাবো, -2 কস থিটা সাইন থিটা পাবো। লাস্টেরটা থেকে কি পাবো, 7 সাইন স্কোয়ার থিটা পাবো। তারপর ওয়াই স্কোয়ার কমন নিতে হবে, কোথা থেকে কি পাবো, এখান থেকে 7 সাইন স্কোয়ার থিটা পাবো। এখানে কি আসবে, এখান থেকে কিছু আসবে না, এখানে কি আসবে, এখানে হচ্ছে মাইনাসে মাইনাসে +2 ওয়াই স্কোয়ার মানে মাইনাস +2 সাইন থিটা কস থিটা। আর লাস্ট থেকে পাবো হচ্ছে 7 ওয়াই স্কোয়ার, একদম লাস্ট পোর্শন থেকে পাবো 7 ওয়াই মানে 7 কস স্কোয়ার থিটা, 7 কস স্কোয়ার থিটা। এবার চলে আসবে, আচ্ছা তো এগুলো ছিল হচ্ছে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের কোএফিসিয়েন্ট। এবার আমরা যেটা বের করতে হবে সেটা হচ্ছে এক্স ওয়াই এর কোএফিসিয়েন্ট, এখান থেকে কমন নেওয়ার চেষ্টা করব। তো এক্স ওয়াইটা দেখতে পাচ্ছি এখানে যেটা রয়েছে -2xy, তাহলে আমি যদি এখান থেকে এক্স ওয়াইটাই শুধু কমন নিই তাহলে কি কি পাচ্ছি, এখান থেকে 7 রয়েছে আর এখান থেকে 2 2, তার মানে হচ্ছে 7 দুগুণে 14, তাহলে 14 সাইন থিটা কস থিটা। আবার এখানে যদি চলে আসি, এখানেও কিন্তু একটা মাইনাস, ইনফ্যাক্ট তাহলে -2xy কমন নিয়ে নিই, তাহলেই তাড়াতাড়ি কাজটা হবে, তাহলে 14 আর থাকবে না, 7 লিখলেই হয়ে যাবে। আচ্ছা এবার এখানে যদি চলে আসি, এখানে একটা -2 রয়েছে, সেই -2টাই এটা, এখানে একটা এক্স ওয়াই রয়েছে সেটাই হচ্ছে এটা। তাহলে কি থাকলো তার সাথে, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা থাকলো, তার সাথে থাকলো হচ্ছে কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবং লাস্টে লাস্টে এখানে এখানে এক্স ড্যাশ ওয়াই ড্যাশ কে লিখেছে, এখানে এক্স ওয়াই হবে, নট এক্স ড্যাশ ওয়াই ড্যাশ।
তো প্লাস টু এক্স ওয়াই মানে হচ্ছে টুটা গেছে আর এক্স ওয়াই গেছে, তার মানে এখানে একটা মাইনাস সহ হবে কিন্তু। ঠিক আছে, বোঝার চেষ্টা করে, এখানে কিন্তু মাইনাস লিখেছি মানে এখানে মাইনাস সহ দিতে হবে, কারণ এখানে মাইনাস নেই আর। তাহলে হয়ে যাচ্ছে সাইন থিটা কস থিটা আর 7। তাহলে 7 সাইন থিটা কস থিটা, তাহলে ভালোই হলো, মাইনাসটা আসাতে কেটেই গেল টার্মটা। এবং একটা ট্রিক্স বলে রাখি ছোট্ট করে, সেটা হচ্ছে সবসময় কাটবে। ইলিপস যখনই দেখবি হবে, ইলিপসের ক্ষেত্রে সবসময় এই টার্মগুলো কেটেই যায়, মানে ভিতরে শুধু এইটাই পড়ে থাকে অলওয়েজ। যদি না আসে তাহলে ভাববি কোথাও একটা ভুল হচ্ছে, ইলিপসের ক্ষেত্রে মূলত। তাহলে এক্স স্কোয়ার, এবার এই দিকটা তো বুঝতেই পারছি সেটা কি হবে। 7 cos স্কোয়ার থিটা প্লাস 7 sin স্কোয়ার থিটা মানে শুধু 7। 7 কমন নিলে কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার মিলিয়ে 1, তাহলে 7 হচ্ছে। আর -2 sin থিটা কস থিটা, 2 sin থিটা কস থিটাকে আমরা sin 2 থিটা লিখতেই পারি। প্লাস ওয়াই স্কোয়ার, এখানটাতে চলে আসি, 7 sin স্কোয়ার থিটা প্লাস 7 cos স্কোয়ার থিটা ইজ এগেন 7, অ্যান্ড প্লাস 2 sin থিটা কস থিটা, তার মানে sin 2 থিটা, -2xy, এইটুকানির ভ্যালু হচ্ছে cos 2 থিটা, এটা হচ্ছে cos 2 থিটার ফর্মুলা। cos স্কোয়ার থিটা প্লাস sin স্কোয়ার থিটা ইকুয়ালস টু 1, অ্যান্ড cos স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা ইজ ইকুইভ্যালেন্ট টু cos 2 থিটা। তাহলে দি কোএফিসিয়েন্ট অফ 2xy ইজ cos 2 থিটা ইকুয়ালস টু 12। তাহলে আমাকে বলবি এটা কত নম্বর ইকুয়েশন হবে, এটা কত নম্বর ইকুয়েশন হবে, লাস্ট কত নম্বর আমি নাম দিয়েছি, 5 নম্বর দিয়েছি, তাহলে এটা 6 নম্বর ইকুয়েশন। এটা 6 নম্বর ইকুয়েশন। এবার 6 নম্বরটা আমরা কেন করলাম, এই ইকুয়েশনটা কেন তৈরি করলাম, এই রোটেশনটা কেন অ্যাপ্লাই করলাম, এই রোটেশনটা কেন অ্যাপ্লাই করা হলো, এই রোটেশনটা অ্যাপ্লাই করলাম যাতে করে আমাদের এক্স ওয়াই যুক্ত টার্মটা না থাকে, এক্স ওয়াই যুক্ত টার্মটা যেন সেখানে প্রেজেন্ট না থাকে। আমরা লিনিয়ার টার্মকে ক্যান্সেল করেছি বাই ইউজিং ট্রান্সলেশন, দ্যাট ইজ অরিজিন শিফটিং করে, এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস আলফা, ওয়াই ইকুয়ালস টু ওয়াই ড্যাশ প্লাস বিটা করে। আর এখন আমরা যেটা করেছি সেটা হচ্ছে রোটেশন অ্যাপ্লাই করে আমরা এক্স ওয়াই যুক্ত টার্মটাকে এলিমিনেট করার চেষ্টা করছি। তাহলে এত কিছু করা হলো শুধুমাত্র এক্স ওয়াই কে এলিমিনেট করার জন্য, তার মানে এটা জিরো করতে হবে। তাহলে উই চুজ থিটা ইন সাচ এ ওয়ে দ্যাট, উই চুজ থিটা ইন সাচ এ ওয়ে দ্যাট কিভাবে না, যাতে করে এক্স ওয়াই যুক্ত টার্মটাই না থাকে, এক্স ওয়াই যুক্ত টার্মটা যেন সেখানে প্রেজেন্ট না থাকে কোনোভাবে, তার মানে এক্স ওয়াই এর কোএফিসিয়েন্টটা জিরো হবে, such that coefficient of xy equals to 0। এবার কোএফিসিয়েন্ট অফ এক্স ওয়াই কত, -2 cos 2 থিটা, তো -2 আর লেখার দরকার নেই, ডাইরেক্ট cos 2 থিটা ইকুয়ালস টু, তার মানে 0। cos 2 থিটা ইকুয়ালস টু 0 কখন হবে, cos 2 থিটা কখন 0 হয়, যখন 2 থিটার ভ্যালু হচ্ছে পাই বাই 2, 2 থিটার ভ্যালু হচ্ছে যখন পাই বাই 2, 90 ডিগ্রিতে 0 হয়। এটা অবশ্যই টেকিং টেকিং থিটা অ্যাঙ্গেলটাকে আমরা কিরকম ভাবে নিয়ে নিচ্ছি, অ্যাকিউট অ্যাঙ্গেল হিসাবে নিয়ে নিচ্ছি। ঠিক আছে, টেকিং অ্যাকিউট ভ্যালু অফ থিটা, অ্যাকিউট ভ্যালু অফ থিটা, মানে থিটার মানটা কিন্তু আমরা যেহেতু ক্লাস 11-এ জেনারেল সলিউশন অফ ট্রিগোনোমেট্রিক ইকুয়েশন পড়েছি, অর্থাৎ ত্রিকোণমিতিক সমীকরণের সাধারণ সমাধান, সেখানে আমরা দেখেছি একটা করেসপন্ডিং থিটার করেসপন্ডিং ইনফাইনাইটলি মেনি ভ্যালু হতে পারে একটা ট্রিগোনোমেট্রিক ইকুয়েশনের। তো তার মধ্যে আমি যে প্রিন্সিপাল ভ্যালুটা নিচ্ছি, এখানে অ্যাকুইট অ্যাঙ্গেল নিয়ে কাজটা করছি। ঠিক আছে, তা নয়তো শুধুমাত্র পাই বাই 2 হতে পারে না, আরো অসংখ্য ভ্যালু হতে পারে, এখানে ইনফাইনাইটলি মেনি ভ্যালু হতে পারে। তাহলে থিটা ইকুয়ালস টু হয়ে গেল পাই বাই 4, থিটা হলো কত, পাই বাই 4। তাহলে দেয়ার ফোর তাহলে sin 2 থিটার ভ্যালুটা এখানে লাগবে, দেখেন একটু ভালো করে, sin 2 থিটা লাগবে কিন্তু। তাহলে sin 2 থিটা যদি লাগে, sin 2 থিটা লাগলে কত হবে এখানে, তাহলে দেয়ার sin 2 থিটা ইকুয়ালস টু কত, 2 থিটার ভ্যালু বসিয়ে দে, 2 থিটার ভ্যালু বসিয়ে দে, তার মানে sin পাই বাই 2 মানে কত, 1। তাহলে এটাকে নাম্বারিং করবি 5 নম্বর, 6 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে 6 নম্বর ইকুয়েশন। তাহলে দেয়ার ফর দিস ভ্যালু অফ থিটা, তাহলে দেয়ার ফর
theta equals to pi by 2, theta equals to pi by 2, equation 6 becomes, equation 6 becomes π/4 তো। oh theta equals to pi by 4, equation 6 becomes, তাহলে pi by 4 বসিয়ে দে, তাহলে কত হচ্ছে এখানে x স্কোয়ার ইন্টু 7 মাইনাস cos 2 থিটার ভ্যালু তো এই তো করলাম 1 প্লাস y স্কোয়ার 7 প্লাস 1 আর 2xy cos 2 থিটা তো 0 করেই আমরা এটা পেয়েছি, তার মানে এটা 0ই হবে, ইকুয়ালস টু 12। তার মানে আলটিমেটলি যে ইকুয়েশনটা পেলাম সেটা হচ্ছে 6x স্কোয়ার প্লাস 8y স্কোয়ার, একদম সিম্পলেস্ট ফর্মে চলে এসছে। পরীক্ষায় এইটুখানি করতে পারলেই পুরো নাম্বার পাওয়া যাবে, কারণ এখন যেহেতু নাম্বার একটু কমে গেছে ফলে অত কিছু হয়তো বার করতে নাও দিতে পারে, কিন্তু আমি প্রথমবার যেহেতু এগুলো সমস্তটাই বলে করব, ঠিক আছে, যা যা বার করতে দিতে পারে ঠিক আছে সমস্তটাই আমি বলবো এখানে, কিন্তু তার বাইরে আর কিছু দেবে না। এত অব্দি আমাদের করতেই হবে। তার মানে ইকুয়েশনটা যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে এক্স স্কোয়ার ডিভাইডেড বাই, তাহলে 6/12, তার মানে 2 প্লাস ওয়াই স্কোয়ার ডিভাইডেড বাই কত 8/12 আসছে, তার মানে 3 দিয়ে যদি কাটি তার মানে কিন্তু 4 আর 3 চলে আসছে, সরি 4 দিয়ে যদি কাটি তাহলে 2 আর 3 চলে আসছে, তার মানে ইকুয়েশনটা তাহলে এক্স স্কোয়ার, নিচে থাকলো কত 2, নিচে কত থাকলো 2, 2 মানে হচ্ছে অ্যাকচুয়ালি √2 হোল স্কোয়ার, আর এখানে কত থাকলো ওয়াই স্কোয়ার, নিচে থাকলো হচ্ছে 3/2, √3/2 এর হোল স্কোয়ার বলতে পারি। এটা কিরকম ফর্মে চলে আসলো, এটাই তো আমাদের কাছে চলে আসলো হচ্ছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 ফর্মে চলে এলো না, যেটা কিনা একটা ইলিপসকে ইন্ডিকেট করছে, যেটা একটা ইলিপসকে রিপ্রেজেন্ট করছে। ওকে, তাহলে এটাই হচ্ছে ক্যানোনিক্যাল ফর্ম। এত কিছু করার পর এটাই বেরোলো হচ্ছে রিকোয়ার্ড ক্যানোনিক্যাল ফর্ম অফ দি গিভেন ইকুয়েশন, রিকোয়ার্ড ক্যানোনিক্যাল ফর্ম অফ দি গিভেন ইকুয়েশন। তাহলে লিখতে হবে লাস্টে দিস ইজ দি required canonical form of the given equation, ঠিক আছে, of the given equation which represents nature of the conic চেয়েছে, তার মানে সেটাকে এবার বলছি আমরা which represents an ellipse, এই নামটা লেখা হলো, এটাই হচ্ছে নেচার অফ দি কনিক বলা হলো, ঠিক আছে, হুইচ রিপ্রেজেন্টস অ্যান এলিপস। এত অব্দি করতে পারলেই পুরো নাম্বার পাওয়া যাবে, কারণ বেশিরভাগ ক্ষেত্রে এত অব্দিই করতে দেয়, ইচ্ছা করে লেন্দি কোয়েশ্চেন না করলে বাকিগুলো বার করতে পারে না, কিন্তু আমরা সমস্তটার জন্য যেহেতু তৈরি হব তার জন্য ওগুলো করব, কিন্তু মূলত আমাদের এত অব্দি বার করতে বলবে যে কোনো ইকুয়েশনে, ঠিক আছে, যদি অন্যগুলো বার করতেও বলে আমরা যদি এত এত অব্দিও করে আসতে পারি তার জন্য ম্যাক্সিমাম নাম্বারটা পাওয়া যাবে। ঠিক আছে, আমরা কি কি করতে হলো, এখান থেকে কি কি বের করলাম, ডিটারমাইন দি নেচার অফ দি কনিক পর্যন্ত হয়ে গেছে, রিডিউস দি ইকুয়েশন ইন ক্যানোনিক্যাল ফর্ম হয়ে গেল। এবার এক এক করে ইসেন্ট্রিসিটি বার করব, তারপর লেন্থ অফ দি অ্যাক্সিস বার করব, লেন্থ অফ রেটাস রেক্টাম বার করব, দেন ইকুয়েশন অফ অ্যাক্সিস করব অ্যান্ড ইকুয়েশন অফ দি ডাইরেক্ট্রিক্স করব। ঠিক আছে, ইসেন্ট্রিসিটি বা উৎকেন্দ্রতা বের করতে হবে, লেন্থ অফ অ্যাক্সিস অর্থাৎ যেহেতু এটা ইলিপস তার মানে মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস সেটা বের করতে হচ্ছে, তারপর লেন্থ অফ রেটাস রেক্টাম বা নাভিলম্বের দৈর্ঘ্য বের করতে হবে, ইকুয়েশন অফ অ্যাক্সিস মানে ওই যে মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস এর ইকুয়েশন লাগবে, আর ইকুয়েশন অফ দি ডাইরেক্ট্রিক্স অর্থাৎ নিয়ামকের সমীকরণ বার করতে হবে। এই চারটে জিনিস এখান থেকে বার করতে হবে, যেটা ক্লাস 11 এর
উপবৃত্ত বা ইলিপস চ্যাপ্টারের কাজ, এটা একদমই এই চ্যাপ্টারের কাজ নয়। ঠিক আছে, এই চ্যাপ্টারের যা কাজ সেটা হয়ে গেছে। যাক, শুরু করি এবার পরপর। প্রথমে আমাদের দিয়েছে হচ্ছে লেন্থ অফ দি বা অ্যাক্সিস গুলো বা ইসেন্ট্রিসিটি গুলো। আগে যদি আমরা অ্যাক্সিস গুলোকে বার করি তাহলে কি আসছে দেখি। তাহলে লেন্থ অফ, আমাকে বলতে হবে যে ইলিপসটার বা কনিকটার মেজর অ্যাক্সিস এবং মাইনর অ্যাক্সিসটা কোনটা। সেটা ধরা পড়বে তখনই যখন তুই এটা বুঝতে পারবি √2 বড় না √3/2 বড়। √2 বড় না √3/2 বড়, দেখি এটা বলতে পারিস নাকি। √2 বড় হবে নাকি √3/2 বড় হবে। আচ্ছা, বলতে পারছিস না যখন, এবার বল √2 কে আমরা এটা লিখতে পারি কিনা। √2 কে আমরা 4/2 এর রুট করতে পারি। তাহলে এখন 4 বড় না 3 বড়? অবভিয়াসলি 4 বড়। ঠিক আছে, এর থেকে সহজ এবং সুন্দর লজিক আর হতে পারে না। √2 মানে হচ্ছে 4/2 এর রুট। 4 কে 2 দিয়ে কাটলেই 2 আসবে। আর 4 বড় না 3 বড়? 4 বড়, তার মানে ওভারঅল এটাই বড়। তাহলে বাকি সব তো সেমই আছে। তাহলে এক্স এর নিচে বড় সংখ্যা আছে, এক্স এর নিচে বড় সংখ্যা আছে, তাহলে এক্স এর নিচে বড় সংখ্যা আছে মানে এক্স অ্যাক্সিসটাই হবে এখানকার মেজর অ্যাক্সিস, অ্যান্ড ওয়াই অ্যাক্সিসটা হবে এখানকার মাইনর অ্যাক্সিস। তাহলে লেন্থ অফ মেজর অ্যাক্সিস, এটাকে তোরা একটা কাজ কর, এটাকে কম্পেয়ার কর। কম্পেয়ার না করলে এটা বলাটা একটু চাপ হয়ে যাবে, মানে ফর্মুলা অনুযায়ী বলে বলে করাতে পারবো না। এটাকে একটু কম্পেয়ার কর। এগুলো লেখার, এগুলো না লিখলেও চলবে, এটা জাস্ট বোঝানোর জন্য বলেছিলাম আমি। এটাকে যদি কম্পেয়ার করি আমরা, এখানেই ডাইরেক্ট বলে দিচ্ছি যে এক্স স্কোয়ার বাই ক্যাপিটাল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই স্মল বি ধরা যাবে না যদি লিখতে চাস। লিখে প্রকাশ করতে চাইলে স্মল বি ধরা যাবে না, বিকজ প্রথমেই আমরা স্মল বি অন্যভাবে ধরেছিলাম জেনারেল ইকুয়েশন অফ সেকেন্ড ডিগ্রির সময়। ঠিক আছে, ফলে সেটা মিলে যাবে। সেটা আর এই এ বিটা কিন্তু সেম নয়। তাহলে এবার লেখ, দেয়ার ফোর লেন্থ অফ মেজর এক্সিস ইকুয়ালস টু হচ্ছে 2a। লেন্থ অফ মেজর এক্সিস হচ্ছে 2a, লেন্থ অফ মাইনর এক্সিস ইকুয়ালস টু কত, 2b। ভ্যালুগুলো বসা। এটা কত, এটা হচ্ছে √2, তাহলে 2√2। এটা কত, 2 × √3/2। তার মানে বলতেই পারি সেটাকে √2√3, দ্যাট ইজ √6। চলে আয় পরের কোয়েশ্চেনে। যে লেন্থ অফ অ্যাক্সিস হয়ে গেল, এবার ল্যাটাস রেক্টাম বা ওগুলো পরে আসছি, আমি তার আগে যেটা যেটা করা যাবে পরপর বলি। এবার ইসেন্ট্রিসিটি বার করা যেতে পারে এখান থেকে। ইসেন্ট্রিসিটি, ইসেন্ট্রিসিটি অফ দ্য ইলিপস, সেটা কত, সেটাকে ই দিয়ে প্রকাশ করা হয়। ই এর ফর্মুলা কি, ই এর ফর্মুলা কি 1 মাইনাস b²/a²। হাইপারবোলার ক্ষেত্রে 1 প্লাস b²/a², আর ইলিপসের ক্ষেত্রে 1 মাইনাস b²/a²। b² কত, হোয়াট ইজ b²? b² হচ্ছে √3/2 এর হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 3/2। আর a² কত, √2 এর হোল স্কোয়ার, তার মানে 2। তার মানে কত হলো, √1 মাইনাস 3/4 হয়ে গেল। তার মানে কত হলো, 4 মাইনাস 3/4 হয়ে গেল। তার মানে 1/4 এর রুট হয়ে গেল। তার মানে 1/2 হয়ে গেল। তাহলে হাফ হচ্ছে এসেন্ট্রিসিটি, হাফ হচ্ছে এসেন্ট্রিসিটি, এবং একদমই ঠিকঠাক বেরিয়েছে, কারণ আমাদের ইলিপসের যে এসেন্ট্রিসিটি সেটা একের থেকে কমই হবে। এবার চলে আসবো মেজর অ্যাক্সিস মাইনর অ্যাক্সিস এর লেন্থের সময়, লেন্থের ক্ষেত্রটা কি হবে। এটাই লেন্থ গুলো বেরিয়েছে। এবার হচ্ছে ইকুয়েশনটা বের করবো, ইকুয়েশনটা।
আচ্ছা, ইকুয়েশনটাও নাহলে লাস্টে বের করবো, একবার ল্যাটাস্ট রেক্টামের লেন্থটা বের করি। লেন্থ অফ ল্যাটাস্ট রেক্টাম, ফর্মুলা কি? টু বি স্কোয়ার বাই এ। ফর্মুলা হচ্ছে টু বি স্কোয়ার বাই এ। ঠিক আছে, এবার বুঝতে পারছিস কেন আমি এবি গুলো লিখলাম? আমরা এই ফর্মুলা গুলোকে এক্সপ্রেস করতে পারতাম না, ডাইরেক্ট ভ্যালু বসাতে হতো। ডাইরেক্ট ভ্যালু বসালে পরে নিজেরাই দেখলে বুঝতে পারছিস না কোন কি ফর্মুলা অ্যাপ্লাই করেছি। আর তোরা এগুলো মনে রাখলে টু এ টু বি হয়, তারপর এটা হবে, তারপর এগুলো হবে, ফর্মুলা অনুযায়ী মনে রাখতে পারবি। তাহলে সংখ্যা আবার খুঁজে খুঁজে বার করতে হবে যে কোনটার জন্য কোনটা নিয়েছি। তো টু বি স্কোয়ার মানে থ্রি বাই টু, আর এই মানে হচ্ছে √2। এটা কিন্তু এ স্কোয়ার নয় যে টু বসাবো, এটা কিন্তু শুধু এ, তার মানে √2 বসবে। টু টু গেল, তার মানে থ্রি বাই √2। 3/√2। ঠিক আছে, হয়েছে। এবার আমরা ইকুয়েশন গুলোর দিকে আসি। যদি ইকুয়েশনের কথাই বলি, আমি মেজর এক্সিস মাইনর এক্সিসটা বের করতে একটু টাইম লাগবে, সেটা লাস্টে বলছি, ওই জন্য যেগুলো সহজ সেগুলো আগে বলে দিন। বল বল বল, এবার বল। ডাইরেক্ট্রিসের ইকুয়েশন বল, ইকুয়েশন অফ দি ডাইরেক্ট্রিস। ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিস। ঠিক আছে, এটাকে বাংলায় বলতিস নিয়ামক। সেই নিয়ামকের সমীকরণ বার করতে হবে। ইকুয়েশন অফ ডাইরেক্ট্রিস, সেটার সমীকরণটা কি হয়? সেটা হয় হচ্ছে এক্স ইকুয়াল মানে ডাইরেক্ট্রিস কিন্তু সবসময় মেজর অ্যাক্সিস বরাবর থাকে, ডাইরেক্ট্রিস কিন্তু অলওয়েজ মেজর অ্যাক্সিস বরাবর থাকে। ঠিক আছে, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, ক্যাপিটাল এক্স অ্যাক্সিস, এটা যদি ক্যাপিটাল ওয়াই অ্যাক্সিস হয়, তাহলে ইলিপসটা যদি এরকম হয়, তার মানে মেজর অ্যাক্সিসটা হচ্ছে এখানে এক্স অ্যাক্সিস। এবং সেটাই হবে, বিকজ এখানে এক্স অ্যাক্সিস এর দিকে বেশি কিছু রয়েছে, বড় সংখ্যা রয়েছে। এই ক্যাপিটাল এক্স এর নিচে কিন্তু টু রয়েছে, আর এটার নিচে 3/2 ছিল। মোট কথা এক্স এর নিচে বড় ছিল, যার নিচে বড় আছে সেটাই হচ্ছে মেজর অ্যাক্সিস। এই হচ্ছে কথা। ঠিক আছে, যার নিচে বড় সংখ্যা সেই হলো মেজর অ্যাক্সিস। তার মেজর অ্যাক্সিস হচ্ছে এখানে এক্স অ্যাক্সিসটা। তাহলে ডাইরেক্ট্রিস কিরকম ভাবে থাকে এখানে? এখানে ডাইরেক্ট্রিসটা কোথায় থাকে? তাহলে ডাইরেক্ট্রিস থাকে হচ্ছে এক্স অ্যাক্সিস বরাবর। ডাইরেক্ট্রিস কোথায় থাকে? না, এক্স অ্যাক্সিস বরাবর থাকে। অর্থাৎ এখানে একটা ডাইরেক্ট্রিস থাকে, আর এখানে একটা এরকম ভাবে পারপেন্ডিকুলারলি ডাইরেক্ট্রিস থাকে। অর্থাৎ এদের সমীকরণ কিরকম হবে? ওয়াই অ্যাক্সিস এর সমান্তরাল যেহেতু, তার মানে সেটা সমীকরণ হবে এক্স ইকুয়াল টু সামথিং কিছু একটা। ওয়াই অ্যাক্সিস এর সমান্তরাল সরলরেখার সমীকরণ কি? এটা তো ওয়াই এর সঙ্গে সমান্তরাল আসছে, এগুলো, এই ডাইরেক্ট্রিস গুলো। তাহলে ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু কিছু একটা, সেই কিছু একটা যা কিছু একটা নয়, তার একটা পারফেক্ট ভ্যালু রয়েছে। সেটা হলো a/e। তার পারফেক্ট ভ্যালু হচ্ছে a/e। এবং দুদিকে আছে তো, তার মানে +-a/e। দুদিকে আছে, তার মানে সেটা হচ্ছে একটা যদি এটাকে যদি ডান দিকেরটাকে যদি বলি এক্স ইকুয়ালস টু a/e, তাহলে বাঁ দিকেরটা হবে হচ্ছে এক্স ইকুয়ালস টু, তার সমীকরণ হবে -a/e। এটা এরকম সাইডে, নেগেটিভ সাইডে রয়েছে। তাহলে ভ্যালু বসিয়ে দে এবার। তাহলে এক্স ইকুয়ালস টু প্লাস মাইনাস, এটা কত? এটা হচ্ছে √2, আর ইটা কত বেরিয়েছে? ইটা বেরিয়েছে হচ্ছে হাফ। তার মানে এক্স ইকুয়ালস টু +-2√2, +-2√2। কিন্তু এখানে একটা ব্যাপার, সেটা হচ্ছে ক্যাপিটাল এক্স দিয়ে ইকুয়েশনটাকে লিখলে হবে না। এটা হচ্ছে মেন কাজ, এখানে ক্যাপিটাল এক্স দিয়ে ইকুয়েশন লিখলে হবে না, ক্যাপিটাল এক্সটাকে স্মল এক্স ওয়াই এ ট্রান্সফার করে দিতে হবে। এবার ক্যাপিটাল এক্স আমি কত ধরেছিলাম? তাড়াতাড়ি বল, ক্যাপিটাল এক্স কত ধরা হয়েছিল? হ্যালো, ক্যাপিটাল এক্স কত ধরা হয়েছিল? আমরা ক্যাপিটাল এক্স কে এরকম ভাবে ধরেছিলাম, দেখ, এক্স ড্যাশ ইকুয়ালস টু ধরেছিলাম হচ্ছে ক্যাপিটাল এক্স কস থিটা মাইনাস ওয়াই সাইন থিটা, আর ওয়াই ড্যাশ ধরেছিলাম হচ্ছে এক্স কস থিটা বা এক্স সাইন থিটা প্লাস ওয়াই কস থিটা, তাই তো? এরকম ধরা হয়েছিল তো।
হ্যালো। হ্যাঁ তাহলে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। যদি আমরা উল্টোটা ধরি, তাহলে ক্যাপিটাল এক্সটা কত হবে? আমি কিন্তু বলেছিলাম অর্থোগোনাল ট্রান্সফরমেশনের কথা, প্রথমেই একটা ম্যাট্রিক্স দিয়ে বলেছিলাম, সেই ম্যাট্রিক্সটা এবার কাজে লাগতে চলেছে। এখান থেকে যে ম্যাট্রিক্সটা আমরা পাচ্ছি সেটা হচ্ছে কস থিটা। এক্সটা কি হবে তাহলে? ওই এক্স ড্যাশ কস থিটা প্লাস ওয়াই ড্যাশ সাইন থিটা, ওটা হবে? হুম, বলছি সাইন থিটা, এটা হচ্ছে কস থিটা। কস থিটা মাইনাস সাইন থিটা, সাইন থিটা কস থিটা। তো তাহলে এখানে ক্যাপিটাল এক্সটা করতে হবে, তাড়াতাড়ি বল। ক্যাপিটাল এক্সটা তার মানে হবে হচ্ছে এরকম ভাবে লিখতে বলেছিলাম উল্টো করে, এখানে হ্যাঁ, এক্স ড্যাশ, এখানে এক্স ওয়াই ড্যাশ। ড্যাশ। তাহলে এক্স ড্যাশ কস থিটা প্লাস ওয়াই ড্যাশ সাইন থিটা, আমি লিখেও দিয়েছিলাম ওখানে একবার, আরেকবার এখানে বলে দিই। তাহলে এক্স ড্যাশ কস থিটা প্লাস ওয়াই ড্যাশ সাইন থিটা। ক্যাপিটাল ওয়াইটা কত? এক্স ড্যাশ মাইনাস সাইন থিটা, মানে মাইনাস এক্স ড্যাশ সাইন থিটা প্লাস ওয়াই ড্যাশ কস থিটা। ঠিক আছে, তাহলে সেটা নিয়ে এখানে বসবে। তাহলে ক্যাপিটাল এক্স মানে কত? ক্যাপিটাল এক্স মানে হচ্ছে এক্স ড্যাশ কস থিটা প্লাস ওয়াই ড্যাশ সাইন থিটা ইকুয়ালস টু প্লাস মাইনাস টু রুট টু। ঠিক আছে, তার মানে হলো কত? এক্স ড্যাশ কস থিটা। তোর না এটা আলাদা করে কর, আলাদা করে এক জায়গায় না করলে অসুবিধা হচ্ছে। এখানে না তো করার, এখানে ঠিকই আছে, কিন্তু ওয়াইটা আমার এরপর লাগবেও। ওয়াইটা আমার আলাদা করে এমনিতেও দরকার পড়বে। ঠিক আছে, ওয়াইটা আলাদা করে আমাদের এমনিতেও দরকার পড়বে। তোর এক কাজ কর, এরকম ভাবে লেখ, এক্স ড্যাশ ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াইটা আলাদা করে বার করে নেওয়াটাই সুবিধা হবে। এখান থেকে ডাইরেক্ট কর। তার মানে কত হলো? এক্স ড্যাশ কস কত ডিগ্রি, কস থিটা মানে কত? কস পাই বাই ফোর বেরিয়েছিল থিটার ভ্যালু, প্লাস ওয়াই ড্যাশ সাইন পাই বাই ফোর। তার মানে কত? এক্স ড্যাশ কস পাই বাই ফোর মানে হচ্ছে রুট টু, ওয়ান বাই রুট টু। আর এটা মানেও ওয়ান বাই রুট টু। তার মানে হয়ে গেল কত? ওয়ান বাই রুট টু কমন চলে গেল, এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ। তার মানে ওয়ান বাই রুট টু গেল। এবার এক্স ড্যাশ মানে কত ধরেছিলাম? এক্স ড্যাশ মানে কত ছিল? এক্স ইকুয়ালস টু কি ছিল বল আমাকে? এক্স ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস আলফা। এক্স ইকুয়ালস টু ছিল এক্স ড্যাশ প্লাস আলফা। তাহলে এটা করতে হবে এক্স মাইনাস আলফা, আর এটা হবে ওয়াই মাইনাস বিটা। কারণ কি? সিন্স এক্স ড্যাশ ছিল হচ্ছে একদম এক্স ওয়াই নিয়ে চলে আসতে হবে, এটাই হচ্ছে কথা। এক্স ছিল হচ্ছে এক্স ড্যাশ প্লাস আলফা, ওয়াই ছিল হচ্ছে ওয়াই ড্যাশ প্লাস বিটা। একদম প্রথমে ট্রান্সলেশনে ধরেছি। তাহলে সেক্ষেত্রে এক্স ড্যাশটা যদি এরকম কত হবে? এক্স মাইনাস আলফা হয়ে যাবে, সেগুলো বসিয়ে দিয়ে এবার ভ্যালুগুলো, আলফা বিটার ভ্যালু কত বেরিয়েছিল? আলফা বিটার ভ্যালু কত বেরিয়েছিল? হ্যালো। আলফা হচ্ছে -3/2 আর বিটাটা হচ্ছে 1/2। ব্যাস, এগুলো বসিয়ে দিতে হবে। তাহলে এগুলো বসিয়ে দিতে হচ্ছে। √3 কোথায় স্যার? শুধু 3 তো বললাম। ও, যা ছিল ছিল, শুধু 3/2। কোনটার জন্য প্লাসে কোনটা মাইনাসে বেরিয়েছিল? আলফাটা মাইনাসে বেরিয়েছিল আর বিটাটা প্লাসে বেরিয়েছিল। আচ্ছা ঠিক আছে, তার মানে হচ্ছে যেহেতু মাইনাস আলফা আছে, তাহলে এবং আলফাটা বেরিয়েছিল হচ্ছে -3/2, তার মানে এটা +3/2। তাহলে ওভারঅল ক্যালকুলেশন করে আমরা যেটা পেয়ে যাচ্ছি সেটা হচ্ছে 1/√2 এক্স প্লাস ওয়াই, আর এটা হয়ে যাচ্ছে 2/2 মানে হচ্ছে +1। এটা হলো ক্যাপিটাল এক্স এর ভ্যালু, ওটা ওই জন্য আমি অঙ্কের মধ্যে করলাম না, ওই জন্য অঙ্কের মধ্যে আমি করলাম না ওটাকে। ঠিক আছে, তাহলে এখানে এবার আমরা বসিয়ে দিতে পারি। এক কাজ করি, দাঁড়া, আমি এটাকে লাস্টেই লিখছি, এক্স ওয়াইটা বার করার পরে।
এবার ওয়াইটা বের কর একইভাবে, ওয়াইটা একইভাবে বের কর। ওয়াইটা কত হচ্ছে দেখা যাক এবার। এবার আমরা ওয়াই এর ক্যালকুলেশনটা করব। ওয়াই এর ক্যালকুলেশনটা করলে কি পাচ্ছি? মাইনাস এক্স ড্যাশ সাইন থিটা মানে সাইন পাই বাই 4 প্লাস ওয়াই ড্যাশ কস পাই বাই 4। তার মানে আবারও 1/√2 বেরোবে, সেটা কমন যাবে, মাইনাস এক্স ড্যাশ প্লাস ওয়াই ড্যাশ থাকবে। এবার এক্স ড্যাশ মানে হচ্ছে এই এক্ষুনি করলাম এক্স মাইনাস আলফা, তাহলে মাইনাস এক্স প্লাস আলফা হয়ে যাবে, বিকজ এখানে মাইনাস এক্স ড্যাশ রয়েছে। মাইনাস দিয়ে গুণ করে একবারে বসাচ্ছি, অত স্টেপ করলে এমনিতেই বড় অঙ্ক। আর এটা হচ্ছে ওয়াই মাইনাস বিটা পাবো। এবার আলফা বিটার মানটা আবার বসাবো, তাহলে মাইনাস এক্স প্লাস ওয়াই, মাইনাস এক্স প্লাস ওয়াই। আর এখানে আলফার মানে কত? +3/2, মানে -3/2। আলফা মানে বেরিয়েছিল -3/2, আর বিটা বেরিয়েছিল হচ্ছে শুধু হাফ। তার মানে হয়ে গেল 1/√2 মাইনাস এক্স প্লাস ওয়াই, সাথে কত? সাথে বেরোচ্ছে হচ্ছে -4/2। এদেরকে একসঙ্গে ক্যালকুলেট করলে -4/2, তার মানে -2। তাহলে এখানে চাইলে আমি মাইনাস কমন নিতেই পারি, তাহলে হয়ে যাবে এক্স মাইনাস ওয়াই প্লাস 2। তাহলে এই দুটো হলো ক্যাপিটাল এক্স এবং ক্যাপিটাল ওয়াই এর ভ্যালু। তাহলে এক্স ইকুয়ালস টু +-2√2 বেরোচ্ছে, মানে আমি তাহলে এখানে ডাইরেক্ট বসাতে পারি ক্যাপিটাল এক্স এর ভ্যালুটা, অর্থাৎ 1/√2 এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু +-2√2। তার মানে √2 যদি ওদিকে পাঠাই, তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু +-2 ইন্টু √2, তার মানে 4। তার মানে এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 4 একটা, আর একটা এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু -4 একটা। তার মানে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু 3 একটা বেরোচ্ছে, আর একটা বেরোচ্ছে হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু -5। ঠিক আছে, এই দুটো হবে ডাইরেক্ট্রিস, এই দুটো হবে এই সমীকরণের ক্ষেত্রে ডাইরেক্ট্রিস। ওকে, এবার আমরা বার করবো হচ্ছে ইকুয়েশন অফ দি অ্যাক্সিস। ইকুয়েশন অফ অ্যাক্সিস কিছুই না, তাহলে ইকুয়েশন অফ মেজর অ্যাক্সিস, ইকুয়েশন অফ মেজর অ্যাক্সিস ইজ এক্স অ্যাক্সিস। এক্স এর নিচে বড় সংখ্যা ছিল, আর এক্স অ্যাক্সিস এর সমীকরণ কি? এক্স অ্যাক্সিস এর সমীকরণ হচ্ছে ওয়াই ইকুয়ালস টু 0। ঠিক আছে, এই জায়গাটা কিন্তু ইচ্ছা করে আমি এক্স অ্যাক্সিস কথাটা আরেকবার লিখলাম। এখানে অনেকেই ভুল করে যে যেহেতু মেজর অ্যাক্সিস মানে এক্স অ্যাক্সিস, এক্স ইকুয়াল টু 0 পোর্শনটা বসিয়ে দেয়, মানে এক্স এর যে ভ্যালুটা বেরিয়েছে সেটাকে 0 করে দেয়, সেটা মেজর অ্যাক্সিস বলে, সেটা ভুল হয়ে যাবে। মেজর অ্যাক্সিস মানে এখানে এক্স অ্যাক্সিস ঠিকই, কিন্তু এক্স অ্যাক্সিস এর সমীকরণ কি? ওয়াই ইকুয়ালস টু 0। আর মাইনর অ্যাক্সিস হচ্ছে এখানে ওয়াই অ্যাক্সিস, তার কিন্তু ওয়াই অ্যাক্সিস এর সমীকরণ কি? এক্স ইকুয়ালস টু 0। ঠিক আছে, তার উল্টো বসবে। এবার ওয়াইটা কত বেরিয়েছে বল, কোথায় বেরোলো ওয়াইটা? ওই জন্য আমি আলাদা করে বের করলাম এখানে, নাহলে এই অঙ্কের মধ্যে এগুলো করাটা ঝামেলা। এটা ওদিকে গেলে এমনিতেই আমাদের কাছে 0ই দেবে, তাই তো? তাহলে কত থাকবে সেক্ষেত্রে? এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু -2 মতো ইকুয়েশনটা দাঁড়াবে, এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু -2। আর মাইনর এক্সিসটা কত হবে? সিমিলারলি মাইনর এক্সিসটা কত হবে? ইকুয়েশন অফ মাইনর এক্সিস ইজ ওয়াই অ্যাক্সিস, ক্যাপিটাল ওয়াই অ্যাক্সিস, নট স্মল ওয়াই অ্যাক্সিস, আবার লিখেছিস না। তার মানে ক্যাপিটাল এক্স ইকুয়ালস টু 0। ক্যাপিটাল এক্সটা কত? ক্যাপিটাল এক্সটা কিন্তু এটাই ছিল, লিখেছিলাম একবার এখানে। তাহলে এক্স প্লাস ওয়াই প্লাস 1 ইকুয়ালস টু 0, তার মানে বেরিয়ে গেল হচ্ছে এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু -1।
তাহলে এই দুটো হচ্ছে অ্যাক্সিসের সমীকরণ। তাহলে যা যা বার করতে বলেছে প্রত্যেকটা জিনিস কিন্তু এখানে করা গেল। এবং এটা একটা আরবিটারিলি ইলিপস ছিল, যেটা শুধুমাত্র আমরা এতদিন যেটা করেছিলাম যে এক্স অ্যাক্সিসটা থাকবে হচ্ছে তার মেজর অ্যাক্সিস, শুধু এক্স অ্যাক্সিস, যেটা নর্মাল যে ওয়াই অ্যাক্সিস সেটা মাইনর অ্যাক্সিস থাকবে, তার মধ্যে এক্স স্কোয়ার বাই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু ওয়ান সমীকরণটা থাকবে। নর্মাল লিখে দেবো, ব্যাপারটা কিন্তু সেটা নয়, তার অ্যাক্সিস গুলোই অন্যরকম। ঠিক আছে, আরবিট্রারিলি র্যান্ডমলি অ্যাক্সিস বের রয়েছে এখানে। কেউ যদি বলে এটা ছবি আঁকতে চাইবে, তাহলে ছবিটা কিন্তু আমরা আঁকতে পারি। এটা যদি এক্স অ্যাক্সিস হয়, মানে ওয়াই অ্যাক্সিস হয়, এটা যদি এক্স অ্যাক্সিস হয়, এবার বলেছে যে ইলিপসটার মেজর মাইনর কোনটা। মেজর অ্যাক্সিস হচ্ছে এই ইকুয়েশনটা। মেজর অ্যাক্সিস কোনটা, আমি জাস্ট এটা ছবিটা আঁকার দরকার নেই, জিনিসটা জাস্ট বোঝার জন্য বলছি। মেজর অ্যাক্সিস হচ্ছে এক্স মাইনাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস টু বেরিয়েছে। তার মানে এক্স বাই মাইনাস টু প্লাস ওয়াই, মানে মাইনাস ওয়াই বাই মাইনাস টু ইকুয়ালস টু ওয়ান। তার মানে কি হলো সমীকরণটা, এক্স বাই মাইনাস টু প্লাস ওয়াই বাই টু ইকুয়ালস টু ওয়ান। তার মানে এক্স অ্যাক্সিস কে যেটা মাইনাস টু পয়েন্টে, ওয়াই অ্যাক্সিস যেটা টু পয়েন্টে ইন্টারসেক্ট করছে, সেই সমীকরণটা হবে, মানে সেটা হবে হচ্ছে এটা অ্যাক্সিস, মেজর অ্যাক্সিস। তাহলে এক্স কে মাইনাস টু তে, ওয়াই কে টু তে, তার মানে সেটা কিরকম হতে পারে, সেটা এরকম টাইপের যেতে পারে, কিছুটা এরকম টাইপের যেতে পারে। আর মাইনরটা কি হবে, এক্স কে মাইনাস ওয়ানে, ওয়াই কেও মাইনাস ওয়ানে, এক্স কে মাইনাস ওয়ানে এবং ওয়াই কেও মাইনাস ওয়ানে ছেদ করে গেছে। তার মানে কিছুটা এরকম ভাবে যাবে। এটা হলো মাইনর অ্যাক্সিস। ঠিক আছে, এটা মেজর অ্যাক্সিস, এটা মাইনর অ্যাক্সিস। মানে এই যে চ্যাপ্টারটা করলাম, এটার কাজ কি, আমরা এটা থেকে কি করে কি বুঝবো। আমরা তো এত কিছু বের করলাম এখানে খাটনি করে। আমরা তার মানে এখান থেকে এটাই বুঝবো, যে কোনো টাইপের মানে আরবিটারি ইকুয়েশন দিয়ে দিলে সেটার নেচারটা বুঝতে পারবো। ঠিক আছে, সেটা ছবিটা ড্র করতে পারবো। এই মেজর মাইনর বেরিয়ে গেল। এবার মেজর মাইনর যেখানে ইন্টারসেক্ট করে এই যে পয়েন্টটা, সেটাই হবে আমাদের কাছে সেন্টার অবভিয়াসলি। সেটাই সেন্টার, অর্থাৎ সেটা আমাদের কাছে আর কিছুই না, থ্রি বাই মাইনাস থ্রি বাই টু কমা ওয়ান বাই টু, সেই পয়েন্টটা আলফা বিটা পয়েন্টটা। ঠিক আছে, যেমন এই পয়েন্ট হচ্ছে মাইনাস ওয়ান, এটাও মাইনাস ওয়ান পয়েন্ট, এটা হচ্ছে মাইনাস টু, আর এটা হচ্ছে কত পয়েন্ট, শুধু টু পয়েন্ট। এবার আমরা ইলিপসটা আঁকতে চাইছি, তাহলে ইলিপসটা কিরকম বেরোবে, এটা মেজর এটা মাইনর, ইলিপসটা থাকবে হচ্ছে এরকম টাইপের। কিন্তু ডাইরেক্ট্রিসটা কত, ডাইরেক্ট্রিস, ডাইরেক্ট্রিস কত আছে, আম, এইটা এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু থ্রি, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু মাইনাস ফাইভ। এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু থ্রি মানে কোন সমীকরণটা, এক্স প্লাস ওয়াই ইকুয়ালস টু থ্রি মানে কোন সমীকরণ, যেটা এক্স কেও থ্রিতে ওয়াই কেও থ্রিতে যাচ্ছে, এক্স কেও থ্রি পয়েন্টে ওয়াই কেও থ্রি পয়েন্টে ইন্টারসেক্ট করে যাচ্ছে। তার মানে কিছুটা এরকম, কিছুটা এরকম, এটা একটা ডাইরেক্ট্রিস। আর আরেকটা হচ্ছে তার উল্টো দিকে থাকবে, এক্স কে মাইনাস ফাইভে ওয়াই কেও মাইনাস ফাইভে যাচ্ছে, তার মানে কিছুটা এরকম। ঠিক আছে, এটাই হচ্ছে এই চ্যাপ্টারের প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন। কারণ এটা হচ্ছে আমাদের কাছে মাইনাস থ্রি, মানে এটা হচ্ছে থ্রি থ্রি, আর এটা হচ্ছে মাইনাস ফাইভ মাইনাস ফাইভ, মানে বেরিয়ে গেছে, মাইনাস ফাইভ হয়ে যাবে এটা। ঠিক আছে, তাহলে ইলিপসটা এবার আমরা আঁকতে চলেছি। এবার ইলিপসটা আমরা আঁকবো, যে ইলিপসটা কি রকম হবে। তাহলে ইলিপসটা কি হবে সেটা দেখ এবার। তাহলে ইলিপস থাকবে এখানকে সেন্টার করে, এটাকে মেজর অ্যাক্সিস রেখে এই যে ইলিপসটা তৈরি হবে সেটা হচ্ছে এরকম, সেটা হচ্ছে এইখানকার ইলিপসটা। ঠিক আছে, আর একটু ছোট হবে, কারণ ডাইরেক্ট্রিসের বাইরে তো বেরিয়ে যাবে না ইলিপস, ইলিপস তো আর ডাইরেক্ট্রিসের বাইরে বেরোবে না। তাহলে এই হলো সেই ইলিপস, যেটা এত খাটনি করে আমরা করলাম। তাহলে আমরা এতদিন আঁকতে অভ্যস্ত এক্স এর এরকম জায়গায় একটা ইলিপস হয়ে গেল ব্যাস। কিন্তু সে কোথায় চলে গেছে দেখ এখন, বোঝা গেছে। হ্যালো।
আর হ্যাঁ হ্যাঁ ক্যাপিটাল এ বুঝতে ক্যাপিটাল পেরেছি। বি যেটা বের করেছিলাম, এটা হচ্ছে সেই ক্যাপিটাল এ, এইটা হচ্ছে ক্যাপিটাল এ যে লেন্থটা বের করেছি। অর্থাৎ এইটুকুনি লেন্থ কত হবে সেটাও বলে দিতে পারবো। সেটা ক্যাপিটাল এ ক্যাপিটাল বির কাজ। কোথায় সে ক্যাপিটাল এ? একটা √2 আর একটা কি যেন বেরিয়েছিল, √3/2। একটা √2 বেরিয়েছিল, একটা √3/2 বেরিয়েছিল। একটা বেরিয়েছিল √2, মানে এইটুকুনি দৈর্ঘ্য হচ্ছে √2, আর এইটুকুনি দৈর্ঘ্য হচ্ছে √3/2। ঠিক আছে? কেউ যদি বলে এখান থেকে এত অব্দি দৈর্ঘ্য বলতে, সেটাও আমি বলে দিতে পারবো। এখান থেকে এত অব্দি দৈর্ঘ্য কত হবে, সেটা হবে হচ্ছে এই পুরো এখান থেকে। কেউ যদি বলে এখানে সামথিং পি আর কিউ নাম দিচ্ছি, তাহলে পি কিউ লেন্থটাও বলা যাবে, সেটা হচ্ছে 2a/e। 2a/e, 2টা কত 2, এটা কত √2, ইটা কত 1/2, তার মানে কত 4√2 লেন্থ হবে এই পি থেকে, মানে এই দুটো ডাইরেক্ট্রিক্স এর মাঝখানে। বোঝা গেছে? তাহলে এই ছিল হচ্ছে চ্যাপ্টারের কোর কনসেপ্ট, মানে আমাদের অঙ্কটার প্র্যাকটিক্যাল জাস্ট, মানে কাজটা কি অঙ্কটার, এত অব্দি কেন করলাম, এত রোটেশন, এত ট্রান্সলেশন, এত কিছু কেন করতে হয়েছে। ঠিক আছে? আমরা কি কি করেছি এখানে, আমরা যেটা করেছি সেটা হচ্ছে এই অরিজিনকে শিফট করেছি। অরিজিন ছিল এখানে 0 0-তে, চলে গেছে এখন এইখানটাতে। আর কি শিফট করেছি, আর এই যে অ্যাক্সিসটা, এই যে অ্যাক্সিসটা ছিল, সেই অ্যাক্সিসটাকে আমরা রোটেট করিয়েছি। ঠিক আছে? আমরা এটাও বলে দিতে পারবো, মানে অঙ্কটা এতটাই জেনারেলাইজ, যেখান থেকে যাবতীয় যা যা দরকার সব বলে দেওয়া যাবে। এই যে অ্যাঙ্গেলটা রোটেট করেছি সেটাও বলতে পারবো কত, π/4 রোটেট হয়েছে। π/4 যে থিটা বার করেছিলাম, সেই থিটাটাই হচ্ছে এই থিটাটা, এই অ্যাঙ্গেলটা, যেটা কিনা এক্স অ্যাক্সিসের সঙ্গে করেছে। আর সেই ক্যাপিটাল এক্স ক্যাপিটাল ওয়াই করছিলাম না এতক্ষণ ধরে, এটাই হচ্ছে সেই ক্যাপিটাল এক্স অ্যাক্সিস, আর এটাই হলো সেই ক্যাপিটাল ওয়াই অ্যাক্সিস, যেটা রোটেশন ট্রান্সলেশনের পর এরকম জায়গায় এসে দাঁড়িয়েছে। ঠিক আছে? যাই হোক, তো এটার উপর ডিপেন্ড করে নিজেরা বাড়িতে যেটা করবি, আমি কিছু অঙ্ক দিচ্ছি, ইলিপসের অঙ্ক দিচ্ছি, আমি কোনো উল্টো পাল্টা অঙ্ক দেবো না এখন, ইলিপসেরই শুধুমাত্র দিচ্ছি। তারপর আমি আবার হাইপারবোলা প্যারাবোলা করাবো। তার মধ্যে প্রথম যে কোয়েশ্চেনটা তোরা লিখবি, ইকুয়েশনটা আমি বলে দেবো, ইকুয়েশনটা লিখ। এটুকুনি শুধু বলে রাখছি হিংস, সেটা যা যা দেবো আজকে, সেটা দুটো অঙ্ক দেবো, দুটোই ইলিপসই বেরোবে, অন্য কিছু বেরোবে না। আচ্ছা, x², প্রথম যে সমীকরণটা আমি দিচ্ছি সেটা হচ্ছে x² -2xy +2y² -4x -6y +3 = 0। ঠিক আছে? =0। এটার কিন্তু আগেই বলে দিচ্ছি, অ্যান্সারটা খুব একটা সুবিধাজনক হবে না। সেটার অ্যান্সার দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। এটার ক্যানোনিক্যাল ফর্মটা যেটা বেরোবে সেটা আমি লিখে দিচ্ছি। ক্যানোনিক্যাল ফর্ম বেরোবে হচ্ছে ক্যাপিটাল x² ডিভাইডেড বাই 52 ডিভাইডেড বাই 3 + √5 প্লাস y² ডিভাইডেড বাই 52 -3/√5 = 1। ঠিক আছে? এটাতে আমি বলে দিচ্ছি, এটাতে এগুলো বার করতে যাবি না, একটু খাটনি হয়ে যাবে, দরকার নেই, খুব একটা ভালো ভ্যালু বেরোবে না। ঠিক আছে? এগুলো করতে হবে না। ডিটারমিনিং নেচার অফ দি কনিক, সেন্টার অফ দি কনিক, এত অব্দি করবি। কারণ এরকম এবির ভ্যালু দিয়ে এক্স এর নিচে ওয়াই এর নিচে এরকম বিভৎস ভ্যালু থাকলে এগুলো খুব একটা সুবিধাজনক বেরোবে না। ঠিক আছে? শুধুমাত্র এত অব্দি করবে এই অঙ্কটার ক্ষেত্রে। আচ্ছা, আরো একটা অঙ্ক দিচ্ছি আমি।
মানে শুধুমাত্র ট্রান্সফরমেশন করে এই অ্যান্সারটা আনা পর্যন্ত করতে হবে। আর কণিকের অনেকে কিন্তু ভাবে যে ট্রান্সফরমেশন করেছে কিন্তু কণিকের নেচারটাই লেখে না, তাহলে কিন্তু নাম্বার পাওয়া যাবে না। এটা করার পর কি আসছে সেটা বলতে হবে, ইলিপস নাকি হাইপারবোলা সেটা বলে দিতে হবে। ঠিক আছে, এই জিনিসটাতে ভুল করলে হবে না। আচ্ছা, নেক্সট দেখ। আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে, আরেকটা ইকুয়েশন দিয়ে রাখি আমি। সেটাও ট্রাই করবি, তাহলে ইলিপসের উপর আর কোনো প্রবলেম আসলে আটকাবে না। নেক্সট দিন আমি আবার হাইপারবোলা পড়াবো। ইলিপসটা যদি কেউ কমপ্লিট করে ফেলতে পারে, হাইপারবোলাতে কিচ্ছু নেই। ঠিক আছে, প্যারাবোলাটা একটু নতুন করে শিখতে হবে, কারণ প্যারাবোলাতে একটু এক্সট্রা কাজ হয়। এক্সট্রা কাজ বলতে প্যারাবোলার অঙ্ক অনেক ছোট হয়, কিন্তু কাজটা একটু অন্য হয়। তোরা এখানে লিখবি হচ্ছে ইকুয়েশনটা 3x² প্লাস y² প্লাস 2xy ইকুয়ালস টু 4√2 ইন্টু x প্লাস y, 4√2 ইন্টু x প্লাস y। ঠিক আছে, এটা করবি। তো এখানে আমি এরকম টাইপের ইকুয়েশন থাকলে সব কিন্তু একদিকে নিয়ে আসবি, না হলে হবে না। সমস্তটা কিন্তু একদিকে নিয়ে আসতে হয়, সমস্তটা একদিকে নিয়ে আসতে হয়। এটা একটু ছোটখাটো হিংসা আমি দিয়ে রাখছি। 3x², তাহলে ইকুয়েশনটা দাঁড়াবে 3x² প্লাস 3y² প্লাস 2xy মাইনাস 4√2x। এটাকে তোরা সবসময় xy কে মাঝখানে রাখবি, নাহলে কম্পেয়ার করার সময় ভুল হয়ে যাবে কিন্তু। এটা হচ্ছে 2xy প্লাস 3y², কারণ এটাই অ্যাকচুয়াল ফরম্যাট। 4√2x মাইনাস 4√2y। ঠিক আছে, একদম কনস্ট্যান্ট টার্মটা এখানে নেই, একদম কনস্ট্যান্ট টার্মটা 0 আছে এখানে। হচ্ছে, তাহলে সেখানে আমাদের কম্পেয়ার করতে হবে। কার সঙ্গে কম্পেয়ার করতে হবে? ax² প্লাস by²। একদমই নয়, 2hxy টা আগে। 2hxy প্লাস by² প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইকুয়ালস টু 0 এর সঙ্গে কম্পেয়ারিং হবে। সেই কম্পেয়ার করলে কি পাওয়া যাবে? সেটা কি কম্পেয়ার করলে কি পাবো? a ইকুয়ালস টু 3 পাবো। b ইকুয়ালস টু, আগে এইচটা লিখে নিতে পারি, সেই এইচটা হচ্ছে আমরা 2h সমান 2, তার মানে 1 পাবো। বিটা হচ্ছে 3। জি, জিটা কত? 2√2 মাইনাস, ঠিক আছে, 2g সমান 4√2 মাইনাস, তার মানে শুধু জি কত? -2√2। এফ কত? -2√2 এগেইন। অ্যান্ড সি কত? সি নেই এখানে, 0 হবে। তাহলে সেইভাবে আমাদের ডেল্টা বের করতে হবে। ডেল্টা মানে আমি জানি এ এইচ জি এইচ বি এফ জি এফ সি। এটা ক্যালকুলেট ঠিকঠাক করে যদি করিস, ঠিকঠাক করে ক্যালকুলেট করলে এটা -32 বেরোবে, যেটা কিনা নন জিরো। এবং ডি মানে হচ্ছে এ এইচ এইচ বি, অর্থাৎ এবি মাইনাস এইচ²। সেটা ঠিকঠাক করে ক্যালকুলেট করলে বেরোবে হচ্ছে 8, যেটাও কিনা নন জিরো। উপরের ভ্যালুগুলো নিয়ে বসালেন, ঠিকঠাক ক্যালকুলেশন করলে এগুলো বেরোবে। দুটোই নন জিরো মানে সেটা কিরকম কণিক? দুটোই নন জিরো মানে সেটা সেন্ট্রাল কণিক হলো। স্টেপগুলো আরেকবার রিক্যাপ করে দিচ্ছি। সেন্ট্রাল কণিক, ঠিক আছে, এবং দেখতে পাচ্ছি এটা নেগেটিভ। আরো যদি একটু ডিটেলসে ঢুকি, তো ডেল্টা নেগেটিভ, ডি পজিটিভ, তার মানে সেটা ইলিপসকে ইন্ডিকেট করবে। শুধুমাত্র সেন্ট্রাল তাই নয়, সেটা একটা ইলিপস অবভিয়াসলি হবে। ওকে, আর কি বলেছি? ডেল্টা এবং ডি করার পর এবার যদি ট্রান্সলেশন অ্যাপ্লাই করবি, যখন ট্রান্সলেশন অ্যাপ্লাই করবি তারপর, ঠিক আছে, ট্রান্সলেশন করার পর কি ইকুয়েশনে দাঁড়াবে? সেটা হবে x ইকুয়ালস টু এক্স ড্যাশ প্লাস আলফা করবি, y ইকুয়ালস টু y ড্যাশ প্লাস বিটা করবি। সেটা করার পর যখন বসাবি তখন আলফা বিটার ভ্যালু কত বেরোবে? আলফা বিটার সব ভ্যালুগুলো মিলিয়ে নিবি ঠিকঠাক করে। ঠিক আছে, আলফা বিটার ভ্যালু বেরোবে হচ্ছে 1/√2 1/√2, এরকম টাইপের ভ্যালু বেরোবে। এবং সেই আলফা বিটার করেসপন্ডিং ইকুয়েশনটা তাহলে কিরকম ফর্ম নিয়ে নেবে? 1 নম্বর ইকুয়েশনটা, এই 1 নম্বর ইকুয়েশনের ফর্মটা কিরকম আসবে? প্রথম পোর্শনটা যা আছে তাই থাকবে,
অর্থাৎ 3x ড্যাশ স্কোয়ার প্লাস 2x ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস 3y ড্যাশ স্কোয়ার থাকবে, এবং বাকি যে পোর্শনটা থাকে সেটা হচ্ছে ডেল্টা বাই ডি, আমি বলেছিলাম ডেল্টা বাই ডি চলে আসে। ঠিক আছে, তো ডেল্টা বাই ডি তো দেখতেই পাচ্ছিস -32/8, তার মানে 4 তার মানে 3x স্কোয়ার এক্স ড্যাশ স্কোয়ার প্লাস 2x ড্যাশ ওয়াই ড্যাশ প্লাস 3y ড্যাশ স্কোয়ার যা ছিল শুধুমাত্র এটা চলে আসবে -4 বা ইকুয়ালস টু 4 লিখে দিই তাহলে। বোঝা গেছে? এরপর যখন তোরা রোটেশন অ্যাপ্লাই করবি, এবার তো রোটেশন করবি, সেই রোটেশন করার সময় কি বেরোবে? থিটার একটা ভ্যালু বেরোবে। সেই থিটাটা কত বেরোবে? সেই থিটাটা এখানেও পাই বাই 4ই বেরোবে, পাই বাই 4ই কিন্তু বেরোবে। এবং সেগুলো করার পর, সব বসিয়ে দেওয়ার পর ইকুয়েশনটা যেটা বেরোবে, সেই ইকুয়েশন কিন্তু অনেক সিম্পলেস্ট ফর্মেই বেরোবে। সেটা হচ্ছে 4x² প্লাস 2y² ইকুয়ালস টু 4 মতো বেরোবে। অর্থাৎ x² বাই 1 প্লাস y² বাই 2 ইকুয়ালস টু 1। এবং এখান থেকে আমরা উপরের নিয়মে যা যা বার করতে বলবে সব করতে পারবো। ঠিক আছে, যা যা করতে বলবে সমস্তটাই আমরা করতে পারবো। ঠিক আছে, আচ্ছা এবার আমি একটা জিনিস বলেছিলাম যে একটা ওই চার্টটা বলে দেবো যে কখন ইলিপস হবে, কখন হাইপারবোলা হবে, কখন প্যারাবোলা হবে। ঠিক আছে, সেই জিনিসটা আমি জাস্ট একটা ছকের মাধ্যমে এখানে বলে দিচ্ছি। ঠিক আছে, সেটা করলে কিন্তু মানে সেটা মনে থাকলে তোরা বুঝতে পারবি যে না তোদের এরকম বেরিয়েছিল, তা সত্ত্বেও কেন এখন এরকম আসছে, নিশ্চয়ই কোথাও ভুল হয়েছে। ঠিক আছে, ভুলটা ধরতে পারবি। আচ্ছা ধর এখানে রয়েছে হচ্ছে তোর কাছে, এখানে ডি এর ডেল্টার ভ্যালুটা। ঠিক আছে, এখানে ধর ডেল্টা রয়েছে, ডেল্টা মানে তুই জানিসই কি, AHG HBF GFC। আর এখানে ধর ডি এর ভ্যালুটা রয়েছে, অর্থাৎ AHHB, মানে হচ্ছে AB - H² ভাঙলে। ঠিক আছে, এরকম যদি আসে, আর এখানে স্ট্যান্ডার্ড ফর্ম হিসাবে কি পাবি সেটাও আমি বলে দেবো। তো এক কাজ করি, এখানে আগে কনিকটা লেখ, নেচার অফ দি কনিক। আর এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড ফর্ম। ডি এর ভ্যালু, এই যে ডেল্টাটা, প্রথমে যে ডেল্টাটা বলছি, ডেল্টা যদি জিরো হয়, তাহলে সেক্ষেত্রে ডেল্টার করেসপন্ডিং 3টে ডি পেতে পারি। অর্থাৎ ডিটা আইদার পজিটিভ হতে পারে, ডিটাও জিরো হতে পারে, কিংবা ডিটা নেগেটিভ হতে পারে, কিংবা ডিটা পজিটিভ হতে পারে। ডেল্টা জিরো হলে, ডেল্টাটা জিরো হলে ডিটা পজিটিভ নেগেটিভ জিরো যা খুশি হতে পারে। রিয়েল অ্যানালিসিস বলছে যে একটা রিয়েল নাম্বার আইদার পজিটিভ নয়তো নেগেটিভ কিংবা জিরো হবে, ল অফ ট্রাইকোটমি। ঠিক আছে, সেখানে বলেছে দুটো রিয়েল নাম্বার হয় একটা অপরটা থেকে ছোট, নয়তো বড়, নয়তো সমান, এছাড়া আর কিছু হতে পারে না। তো ডেল্টা সমান জিরো, ডি সমান জিরো, এইরকম ক্ষেত্রে ডেল্টা এবং ডি যখন দুইজনেই জিরো হবে তখন পেয়ার অফ স্ট্রেট লাইন পাওয়া যাবে, এবং সেই স্ট্রেট লাইনগুলো প্যারালাল হবে অথবা কোইন্সিডেন্ট হবে, অর্থাৎ একে অপরের উপর সুপার ইম্পোজ করবে। ঠিক আছে, সেটা হতে পারে এই ক্ষেত্রে পেয়ার অফ স্ট্রেট লাইনস। সেটা হতে পারে কোইন্সিডেন্ট, মানে একে অপরের উপর পড়েছে, সেম হতে পারে জিনিসটা, অর প্যারালাল। ওকে, এগুলো তো আমি পরে আসছি, মাঝখানের কারণ দূর উল্টো লিখে দিচ্ছি তো। ঠিক আছে, উল্টো লেখা হচ্ছে, এটা এখানে হবে।
কি বলেছিলাম? পেয়ার অফ স্ট্রেট লাইনস। এটা কোইন্সিডেন্ট হতে পারে বা প্যারালাল হতে পারে। এবার যদি ডেল্টা জিরোই রয়েছে কিন্তু ডিটা যদি নেগেটিভ হয়, ঠিক আছে, ডেল্টা জিরো ডি নেগেটিভ, ডি নেগেটিভ হলে তখন আমাদের কাছে সমীকরণটা চলে আসে হচ্ছে ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন। পেয়ার অফ স্ট্রেট লাইনই হবে কিন্তু পেয়ার অফ ইন্টারসেক্টিং স্ট্রেট লাইন, তারা একে অপরকে ইন্টারসেক্ট করবে। ঠিক আছে, তারপরে যদি ডেল্টা জিরো কিন্তু ডি যদি পজিটিভ হয়, ডেল্টাটা জিরো হবে কিন্তু ডি যদি পজিটিভ হয়, সেক্ষেত্রে আমরা পেয়ার অফ স্ট্রেট লাইনই পাবো, কিন্তু লাইনগুলো ইমাজিনারি চলে আসবে, পেয়ার অফ ইমাজিনারি স্ট্রেট লাইন। ঠিক আছে, তার মানে ডেল্টা জিরো মানেই আমরা পেয়ার অফ স্ট্রেট লাইন পাচ্ছি। তাহলে এইটুখানি কি তোরা জিনিসটা ফোকাস কর এইখানটাতে, যে ডেল্টা জিরো মানেই আমরা পাচ্ছি হচ্ছে পেয়ার অফ স্ট্রেট লাইনস, ডেল্টা যদি জিরো হয়। ওকে, এবার চলে আসি, ডেল্টা যদি পজিটিভ হয় তাহলে কি হবে, বা ডেল্টা যদি নন জিরো হয়, ডেল্টা যদি হয় নন জিরো তাহলে কি, এবার ডেল্টা জিরো বলেছি, এবার পজিটিভই ধরি না একবারে, অসুবিধা কি আছে? ডেল্টা ধরলাম পজিটিভ, এবং সেই সাথে যেগুলো যেগুলো লাগবে সেগুলো সেগুলো বলছি, কেস অনেক হতে পারে, এত কেস এত কম্বিনেশন করার দরকার নেই। ডেল্টা পজিটিভ ডি পজিটিভ, দুজনেই পজিটিভ হলে সেটা একটা ইলিপসকে ইন্ডিকেট করে, ইমাজিনারি ইলিপসকে। ডেল্টা ধর তোর কাছে এবার পজিটিভ, ডেল্টা নেগেটিভ রয়েছে আর ডি পজিটিভ আছে, সেটা হচ্ছে আমাদের কাছে ইলিপস, মানে একদম রিয়েল ইলিপসকে ইন্ডিকেট করবে, যেটা আমরা আগে করলাম অঙ্ক। আচ্ছা, এবার ধর ডেল্টাটা যা খুশি, পজিটিভ নেগেটিভ যা খুশি, নন জিরো মানে হচ্ছে পজিটিভ আর নেগেটিভ, যা খুশি হতে পারে, কিন্তু ডিটা, ডি যে ভ্যালুটা রয়েছে সেটা যদি নেগেটিভ হয় তাহলে কি হবে, আর ডিটা যদি পজিটিভ হয় তাহলে কি, বা ডিটা ইকুয়ালস টু জিরো হলে কত হবে বল, ডিটা ইকুয়ালস টু জিরো হলে কত হচ্ছে? তো ডি যদি নেগেটিভ হয়, ডি যদি নেগেটিভ হয় তাহলে হাইপারবোলা হবে, ডেল্টা নন জিরো হবে, মোট কথা যা খুশি হতে পারে, কিন্তু ডি যদি নেগেটিভ হয় তাহলে সেটা হবে হাইপারবোলা। আর ডি যদি ইকুয়ালস টু জিরো হয় তবে কি হবে, প্যারাবোলা। ঠিক আছে, তাহলে কি হবে, প্যারাবোলা। এবার এদের স্ট্যান্ডার্ড ফর্ম গুলো কি কি? স্ট্যান্ডার্ড ফর্মটা কি রকম? স্ট্যান্ডার্ড ফর্ম হচ্ছে, যদি পেয়ার অফ স্ট্রেট লাইনের ক্ষেত্রে বলি, এটা কোইন্সিডেন্ট অথবা প্যারালাল স্ট্রেট লাইন, কোইন্সিডেন্ট অথবা প্যারালাল স্টেটমেন্ট, তাহলে সেটা ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার টাইপের আসতে পারে। ঠিক আছে, কিংবা আমি এটা ক্যাপিটালেই বলি, কারণ তোরা যখন লাস্ট ইকুয়েশনটা পাবি তখন স্মল এক্স স্মল ওয়াই তে পাবি না। তারপরে এটা যেমন হতে পারে হচ্ছে ক্যাপিটাল ওয়াই স্কোয়ার, এক্স স্কোয়ারও কিন্তু আসতে পারে, ওয়াই লিখছি মানে যে আর কিছু আসবে না এরকম কোনো কথা নেই। এটা কত হতে পারে, কে স্কোয়ার এক্স স্কোয়ার। পেয়ার অফ ইমাজিনারি স্ট্রেট লাইন, ইমাজিনারি স্ট্রেট লাইন যদি বলি তার মানে সেটা চলে আসবে হচ্ছে ইমাজিনারি স্ট্রেট লাইনের ক্ষেত্রে এখানে একটা মাইনাস চলে আসবে, মাইনাস করলে তো এখানে রুট করলে আই চলে আসছে, তার মানে ইমাজিনারি লাইন্স চলে আসছে। তার মানে সেটাকে আমরা এই ফর্মে এক্সপ্রেস করতে পারি, এ এক্স স্কোয়ার প্লাস বি এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস বি স্কোয়ার ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু জিরো। ঠিক আছে, যদিও খুব একটা লাগে না, খুব একটা লাগে না, লাগে হচ্ছে এইগুলোই।
তারপর হচ্ছে ইমাজিনারি ইলিপস এর ক্ষেত্রে এটাও খুব একটা লাগে না, ইমাজিনারি ইলিপস তাও বলে দিচ্ছি একবার যখন বলছি। ইমাজিনারি ইলিপস এর ক্ষেত্রে ইকুয়েশনটা তার মানে কি রকম হবে, এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু যদি -1 হয় তখন ইমাজিনারি ইলিপস, আর অ্যাকচুয়াল ইলিপস এটা +1 হয়। এটা তো লাগে বুঝতেই পারছি, এটা আমরা করেছি। লাস্ট হচ্ছে হাইপারবোলা, হাইপারবোলা মানে সবাই জানে মাঝখানে মাইনাস হয় একটা, এটাও লাগে এবং লাস্টেরটাও লাগবে। প্যারাবোলা মানে আমরা সবাই জানি ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4ax। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের জিনিসগুলো। ঠিক আছে, কি কি কার্ভ এখানে থাকতে পারে ডেল্টা এবং ডি এর উপর ডিপেন্ড করে, ডেল্টা এবং ডি এর উপর ডিপেন্ড করে কি কি কার্ভ আসতে পারে সেটা বোঝা গেছে। ব্যাস, তাহলে এতটাই থাক আজকে, আবার নেক্সট ক্লাসে হাইপারবোলা প্যারাবোলা নিয়ে আলোচনা করবো সেখানে।